হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আহ, দেখতে পাচ্ছ আশা করি, শুনতেও পাচ্ছ। ওকে। হ্যাঁ, রমজানুল মুবারক সবাইকে। ওকে। ভাইয়া 10টা থেকে ক্লাস করছিলাম না। রমজানের সময় তো 10:30 থেকে ক্লাস। আর কয়েকটা ক্লাস লাগবে। আর হচ্ছে আশা করছি এটার পরে আর 2টা ক্লাস লাগবে। আশা করছি এটার পরে আর 2টা ক্লাস লাগবে। আচ্ছা, ইয়াতে যারা আসো, এই ওয়েব অ্যাপে যারা আসো, একটু বলো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। অনি তো এটা। হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ওকে। হ্যাঁ, ক্লিয়ার আছে সব কিছু, ভেরি গুড। ভেরি গুড। হুম। ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে আজকে যে ক্লাসটা হবে এটা হচ্ছে খুব একটা বড় ক্লাস হবে না, হ্যাঁ, খুবই ছোট্ট একটা ক্লাস হবে। আশা করছি সর্বোচ্চ সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। তো তোমাদেরকে যেটা বলবো যে আহ, একদম খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো। আমাদের হচ্ছে আজকের ক্লাসে মূলত যে টপিকটা লাগবে একদমই নতুন একটা টপিক, কিন্তু এই নতুন টপিকের মধ্যে আমাদের আরেকটা পার্ট যুক্ত আছে যেটা হচ্ছে আবার এর ঠিক আগের 2টা লেকচারের অংশ। তো অসুবিধা নাই। তোমরা হচ্ছে যারা এই ফ্লোতে ছিলা তারা ভালোভাবে বুঝতে পারবা। আর যদি একেবারে আইডিয়া না থাকে, আমি যখন দেখবা যে ভাইয়া না কি লিখছেন সূত্র এগুলো তো বুঝতে পারছি না, তখন তুমি হচ্ছে লিভ নিয়ে আগের লেকচারগুলো দেখা শুরু করো। কিন্তু হচ্ছে আজকের টপিকটা একদম ছোট, এবং নতুন একটা টপিক যখন শুরু করব এটা একদম নতুন একটা লেকচার থেকে শুরু করব। তো আগামীকালকে কিন্তু আমাদের নেক্সট ক্লাস। আজকে হচ্ছে আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে গড় মুক্ত পথ। ঠিক আছে? আচ্ছা, আপনি যে 2 ঘন্টা করে ক্লাস নেন, আমরা তো 10টা লেকচার বাকি, আমি তো ফিনিশ। আরে না, তোমার হচ্ছে দেখবা যেহেতু তোমরা একাডেমিকে এখন আসো, হাতে তোমাদের অনেক সময় আছে। একটু যদি প্ল্যান করে পড়াশোনা করতে পারো তাহলে দেখবা যে এই লেকচারগুলো যদি ভালোভাবে দেখে একবার শেষ করে ফেলতে পারো, তোমার আর কোনো গ্যাপ আসলে থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, সব ওকে আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। আমাদের হচ্ছে আজকে গড় মুক্ত পথ যেটা, সেইটা হচ্ছে আমরা দেখবো। দাঁড়াও একটা মিনিট, আমি এখান থেকে আহ, এই স্ক্রিনটাকে এখানে নিয়ে আসতে পারি কিনা একটু দেখি। হুম, জোস, এই তো চলে আসছে। হ্যাঁ, আগের ক্লাসের বেসিক লাগবে কিনা, আমরা হচ্ছে আগের ক্লাসের বেসিক আসলে একটা সূত্র হয়তো বা জানলে তোমার জন্য ভালো হয়, কিন্তু অসুবিধা নাই। ঠিক আছে, আমরা চলো শুরু করি। না, যাদের স্ক্রিন আসছে না তোমরা হচ্ছে একটু ফেসবুকে চলে যাও। ফেসবুকে দেখলে একদম ক্লিয়ার হয়তো দেখতে পারবা। ঠিক আছে, অনেক সময় নেট তোমাদের সমস্যা থাকলে দেখা যায় ওয়েব অ্যাপে একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, ওকে, তো চলো আমরা তাহলে শুরু করি। সবাই একদম মনোযোগ দিয়ে বসো, বেশিক্ষণ ক্লাস হবে না, হাইয়েস্ট 1 ঘন্টা। তো যা যা বলবো একদম মনোযোগ দিয়ে খাতায় তুলে ফেলবে একবারে। এই লেকচারটা দেখার পরে 10 মিনিটের মধ্যে, লেকচার দেখো যখন শেষ হয়ে যাবে তার ঠিক 10 মিনিটের মধ্যে চেষ্টা করবা পুরো লেকচারটা একবার রিভিশন দিয়ে দেওয়ার জন্য। তারপর ঘুমায় যাবা। ঠিক আছে, একবারে সেরির সময় উঠবা, তারপর সকালবেলা উঠে পড়তে শুরু করবা। গতিতত্ত্ব শেষ আজকে না, আজকে গতিতত্ত্ব শেষ হবে না, আজকের পরে আশা করছি আর 2টা ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। ওকে। না, মোজাম হোসেন, এটা আমার এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচার না বাবা। আজকে 10 নাম্বার ক্লাস, কেমনে বলো যে আজকে তুমি সবকিছু বুঝবা? সো যদি একদম প্রথম নতুন ভর্তি হয়ে থাকো তাহলে বলবো প্রথম লেকচার থেকে দেখে আসো, তা নাহলে কন্টিনিউটি থাকবে না। ঠিক আছে, ওকে। তো আমরা তাহলে শুরু করছি। দেখো, মূলত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গড় মুক্ত পথ, যেটার ইংরেজি টার্ম কি, মিন ফ্রি পাথ। তো এখানে গড় মুক্ত পথ এই কথাটা বলতে আসলে কি বোঝায়, মুক্ত পথ বলতে আমরা কি বুঝি? দেখো,
আমরা যখন একটা কন্টেইনারের কথা চিন্তা করি, একটা গ্যাস পাত্রের কথা যখন আমরা চিন্তা করি, ধরো এইটা হচ্ছে আমাদের একটা গ্যাস পাত্র, ভালো কথা। এই গ্যাস পাত্রের মধ্যে কি অসংখ্য অণু আছে না? অসংখ্য অণু আছে। আচ্ছা, প্রথম কথা বলো তো, এই অণুগুলা কি স্থির অবস্থায় আছে? অণুগুলা কি এখানে চুপচাপ বসে আছে? না, অণুগুলা কিন্তু সবসময় ছোটাছুটি করছে, সবসময় ছোটাছুটি করছে, এবং এই গতিটা হচ্ছে অক্রম গতি। আমরা এগুলা গতিতত্ত্বের সময় কিন্তু পড়ছিলাম যে এরা সবাই ছোটাছুটি করছে এবং তাদের কোনো একটা নির্দিষ্ট দিকে কিন্তু কোনো যে বেগ থাকবে এরকমটা না, তারা র্যান্ডমলি ছোটাছুটি করছে, সব দিকেই তাদের বেগ আছে। তো এইখানে আমাদের এই যে একটা অণুর কথা যদি আমি চিন্তা করি, অনেক তো অণু আছে এবং প্রত্যেকেই গতিশীল, প্রত্যেকেই গতিশীল, সবাই দেখা গেছে এরকম 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 র্যান্ডমভাবে ধাক্কা খাচ্ছে আর চলাফেরা করছে, র্যান্ডমভাবে ধাক্কা খাচ্ছে আর চলাফেরা করছে। তো গড় মুক্ত পথ জিনিসটা আসলে কি সেটা বোঝার আগে আগে বুঝতে হবে মুক্ত পথ বলতে কি বোঝায়। সো মুক্ত পথ কথাটা নাম শুনেই আসলে ক্লিয়ারলি বলে ফেলা যায়। মুক্ত পথ মানে হচ্ছে যেই পথটা মুক্তভাবে সে চলাচল করতে পারে, স্বাধীনভাবে চলাচল করতে পারে, কোনো ধাক্কা খায় না। হ্যাঁ, একদম মুক্তভাবে যেই পথটা কোনো একটা গ্যাসের কণা অতিক্রম করে সেইটাকেই কিন্তু আমরা বলি মুক্ত পথ, ফ্রি পথ। ঠিক আছে, ফ্রি পাথ। তো এই যে ফ্রি পাথগুলা, এই ফ্রি পাথের যে গড়, এই গড়টাকে আমরা বলছি গড় ফ্রি পাথ বা মিন ফ্রি পাথ, গড় মুক্ত পথ, বাংলা ইংরেজি একসাথে হয়ে যাচ্ছে। তো এইখানে যে কণাটা ছিল, খেয়াল করো, এই কণাটা কিন্তু একা মাত্র চলাচল করছে বিষয়টা এরকম না। শুধুমাত্র কি একটা কণা কন্টেইনারের মধ্যে চলাচল করছে, ছোটাছুটি করছে? না, অসংখ্য কণা প্রত্যেকেই কিন্তু ছোটাছুটি করছে। অর্থাৎ যখন দেখা গেল, আমি যদি এই ছবিটাকে একটু ধরো বড় করে যদি আঁকি, ধরো এই কণাটার গতিপথ যেটা, সেটাকে আমি যদি একটু বিশ্লেষণ করি, দেখো এই কণাটা, এই কণাটার কালার কি? কালার ধরলাম সবুজ। তো এই সবুজ যে কণাটা আছে, এই কণাটা কি করছে? এই কণাটা প্রথমে মনে করো এই দিকে গেল। তো এইদিকে যাওয়ার পরে একটা সাদা কণা ছিল, সেই সাদা কণাটা হয়তোবা অন্য আরেকটা দিক থেকে আসছিল। সো অন্য একটা দিক থেকে এসে দেখা গেছে এই যে কণাটা সুন্দর চলাচল করছিল, এই সাদা কণাটা আসার পরে এই সবুজ কণাকে দিছে একটা ধাক্কা। সাদা কণাটা এখান থেকে ধরো এই সুন্দর নিজের মতন যাচ্ছে, যেতে যেতে অন্য দিক থেকে ছুটে আসা একটা কণা দিছে এটাকে একটা ধাক্কা। সো এটাকে যদি একটা ধাক্কা দেয়, তখন ওর গতিপথটা কি একটু ভিন্ন একটা ডিরেকশনে চলে যাবে না? সো তখন আবার দেখা যাবে এই যে সবুজ যে কণাটা আছে, সবুজ কণাটা আবার ওর নিজের মতন করে কিন্তু যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতে এই জায়গাতে আসলো। সো যখন এখানে আসলো, তখন দেখা গেল অন্য আরেকটা কণা এসে, অন্য আরেকটা কণা এসে ওকে এদিক থেকে একটা ধাক্কা দিল। সো ভালো কথা, যদি এদিক থেকে একটা ধাক্কা দেয়, মানে এটা কিন্তু একদম র্যান্ডম ধাক্কা ধাক্কি হবে এদের মধ্যে। তারপরে হয়তো বা দেখা যাবে এই কণাটা তখন এই দিকে চলা শুরু করছে। তো চলতে চলতে আবার দেখা গেছে অন্য দিক থেকে আসা আরেকটা কণা এসে নিয়ে ওকে একটা ধাক্কা দিছে, এসে নিয়ে ওকে একটা ধাক্কা দিছে। এই যে এই কণাটা এসে ওকে একটা ধাক্কা দিছে। সো ধাক্কা খাওয়ার পরে তখন দেখা গেল যে আমাদের এই যে সবুজ কণাটা, সেই সবুজ কণাটা হয়তো বা তখন আবার এই দিকে মুভ করা শুরু করছে। তো এইরকম বিভিন্নভাবে দেখো কণাটা কিন্তু অন্য আরেকটা কণার সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, ধাক্কা খাচ্ছে, এবং যার ফলে তার ডিরেকশনটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার গতির ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমরা সবাই বুঝছি আশা করি, যে সাদা যে কণাগুলো আছে এই কণাগুলো কিন্তু গতিশীল কণা। এরা বিভিন্ন এরা এরা সব দেখা গেছে যে এই দিক থেকে ছুটে আসতেছে, কেউ এদিক থেকে ছুটে আসতেছে, কেউ এদিক থেকে ছুটে আসতেছে। হ্যাঁ, তো ছুটে এসে নিয়ে এই সবুজ কণাগুলো এক একবার এক এক সময় খালি ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাচ্ছে। তুমি ধাক্কার তীব্রতাটা বুঝতে পারছো তো, যে কি পরিমাণ ধাক্কা খাচ্ছে একটা আরেকটার সাথে। এই যে ধাক্কা খাচ্ছে, পরপর দুইটা ধাক্কা খাওয়ার মধ্যবর্তী যে দূরত্বটুকু, এই দূরত্বটুকুটাকে আমরা বলছি মুক্ত পথ। সেটাকে আমরা বলছি মুক্ত পথ, অর্থাৎ যতটুকু পথ সে মুক্তভাবে চলাচল করতে পারে, এটাকে আমরা কি বলছি? মুক্ত পথ। ঠিক আছে, ওকে। সো দেখো যে আমরা এইখানে এই মুক্ত পথ যেটা আছে, এই মুক্ত পথ যেটা আছে, এই মুক্ত পথের যে গড়, সেইটাকেই আমরা বলবো হচ্ছে গড় মুক্ত পথ। অর্থাৎ মনে করো যে আমাদের এই যে সবুজ কণাটা, সেটা প্রথমে মনে করো d1 দূরত্ব অতিক্রম করছে।
D1 দূরত্ব অতিক্রম করছে সুন্দর মতন, তারপর সাদা একটা কণা এসে ওরে দিছে ধাক্কা। ধাক্কা খাওয়ার পরে আরেকটা কণা কি করলো, এখানে যখন ধাক্কা খাইছে তারপরে এই কণাটা D2 দূরত্ব অতিক্রম করছে। তারপর আবার সাদা একটা কণা এসে ওকে ধাস করে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে আমাদের সবুজ কণাটা এবার আরও একটু দূরত্ব অতিক্রম করলো, D3 সোজা যাচ্ছিল, যেতে যেতে আবার আরেকটা কণার সাথে ধাক্কা খাইছে। তারপরে এখানে D4 আরেকটা কণার সাথে এসে ঠাস করে ধাক্কা খাইছে। এইভাবে করে যখন ধাক্কা খাচ্ছে তুমি দেখো, আমরা মুক্ত পথ বলতে কাদেরকে বলছি? মুক্ত পথ বলতে আসলে কাদেরকে বলছি? মুক্ত পথগুলো হচ্ছে আমাদের D1, D2, D3, D4, এরা হচ্ছে মুক্ত পথ। এখন বলো তো, আমরা যখন গড় বের করব, অর্থাৎ গড় বের করে কি বের হবে আসলে, যে অ্যাভারেজে কত দূরত্ব পর পর সে ধাক্কা খায় এটা আমরা জানতে চাই, যে অ্যাভারেজে কতটা দূরত্ব পর পর কণাটা ধাক্কা খাচ্ছে এটা আমরা বের করতে চাচ্ছি। গড় করা মানে তো এটাই বোঝায় যে আমরা একটা আইডিয়া চাই। যেমন আমি ধরো একটা ক্লাসরুমে গিয়ে বললাম যে এই ক্লাসরুমে যে স্টুডেন্টগুলো আছে তাদের অ্যাভারেজ বয়স কত। সো আমাকে ধরো বললো অ্যাভারেজ বয়স 17, তাহলে আমি কি বুঝবো যে ঠিক আছে 17 এমন একটা নাম্বার যেই নাম্বারের আশেপাশেই এদের বয়সটা। যে কোনো একদম র্যান্ডমকে ধরে আমি যদি জিজ্ঞেস করি সে হয়তো 17-র আশেপাশেই কিছু একটা বয়স তার বলবে। অ্যাভারেজ কিন্তু আমাদেরকে এই সেন্সটা দেয়, এইরকম একটা ধারণা দেয় যে হচ্ছে কোনো একটা সংখ্যা বলে আমাদেরকে বলে যে আমি যেটা বের করতে চাচ্ছি, যেমন বয়স, সেই বয়সটা হচ্ছে 17-র আশেপাশে। ঠিক তেমনি ধরো আমাদেরকে বললো যে কোনো একটা কণার, একটা গ্যাসের কোনো একটা কণার গড় মুক্ত পথ হচ্ছে সাপোজ বললো 3 সেন্টিমিটার। তাহলে এটা মানে কি বুঝবো আমি? 3 সেন্টিমিটার মানে বুঝবো যে সে অ্যাভারেজে 3 সেন্টিমিটার করে যায় আর ধাক্কা খায়, 3 সেন্টিমিটার যাওয়ার পর ধাক্কা খায়, অ্যাভারেজে এইভাবে করে ধাক্কা খায়। তার মানে কি প্রত্যেকবার সে 3 3 3 এভাবে করেই যাবে? না, কখনো হয়তো 2 সেন্টিমিটার গিয়ে ধাক্কা খাবে, কখনো হয়তো 4 সেন্টিমিটার গিয়ে ধাক্কা খাবে, কখনো 5 সেন্টিমিটার গিয়ে ধাক্কা খাবে, কখনো আবার 1 সেন্টিমিটার পরে ধাক্কা খাবে। কিন্তু 3 যেটা বলছি সেটা একটা অ্যাভারেজ নির্দেশ করছে। বুঝতে পারছো? সো তাহলে গড় মুক্ত পথ আমরা বলতে যে মানটা আমাদের আসবে, যে ধরো আমাদের গড় মুক্ত পথ বললাম 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তার মানে ওই সংখ্যাটাতে আমি বুঝতে পারবো আচ্ছা তার মানে অ্যাভারেজে সে এত দূরত্ব পর পর সে একটা ধাক্কা খায়। ঠিক আছে, ওকে। সংঘর্ষ তো নিজের ইচ্ছায় হচ্ছে না, আরেকটা কণার কারণে হচ্ছে, তাহলে না মুক্ত পথ কেন? এটাই তো ব্যাখ্যা দিলাম। এই মুক্ত পথ বলতে কি বুঝাইছি? যেই পথে সে মুক্তভাবে চলাচল করছে। বলতো এই D1 যে রাস্তাটা, এইটুকু সময় কি তা সে অন্য কোনো কণা দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে, সংঘর্ষে লিপ্ত হয়েছে? না, এখান থেকে কিন্তু ফ্রিলি সে মুভ করতে পারছে। সো যতটুকু দূরত্ব সে ফ্রিলি মুভ করতে পারছে, ওই দূরত্বটাকেই আমরা বলছি ফ্রি পাথ, ফ্রি রাস্তা, মুক্ত রাস্তা। এই রাস্তায় আমার কেউ আটকাচ্ছে না। কিন্তু যখনই ধাক্কা খেলো তারপরে কিন্তু তার ফ্রি পাথ আরেকটা হয়ে গেল, তারপরে ফ্রি পাথ আরেকটা হয়ে গেল। সো আশা করি বুঝতে পারছো মুক্ত পথ। ওকে, সো এখন আসো আমরা যদি এগুলার গড় বের করতে চাই, গড় কেমনে বের করে? যেমন বয়সের গড় বের করতে গেলে কি করি? ধরো একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, তাহলে গড় বের করতে গেলে কি করি? সব প্রত্যেকের বয়সের সমষ্টি দিয়ে ভাগ দেই 50 দিয়ে, তাই না? গড় বয়স যদি বের করতে চাই তাহলে সবার বয়সের সমষ্টি করে ভাগ দিতে হবে তাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টকে দিয়ে। তাহলে এইখানেও যদি আমি এই রাস্তাগুলার গড় মাপতে চাই তাহলে কি করতে হবে? সবগুলো রাস্তার যোগফল বের করতে হবে, তারপরে ভাগ করতে হবে আমাদের টোটাল কতগুলো রাস্তা আমি এখানে আলাদা আলাদা পাইছি সেই সংখ্যাটা দিয়ে। যেমন এই ক্ষেত্রে আমি যদি গড় মুক্ত পথ বের করতে চাই, আমি যদি গড় মুক্ত পথ বের করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাকে উপরে হচ্ছে মোট মুক্ত পথ, মোট মুক্ত পথ বা মুক্ত পথের সমষ্টি যেটাই বলো, উপরে মোট মুক্ত পথ অর্থাৎ D1 প্লাস D2 প্লাস D3 প্লাস D4 টোটাল কতগুলা মুক্ত পথ হয়েছে সেগুলোর সংখ্যা ডিভাইডেড বাই আমরা কি করব, কি দিয়ে ভাগ দিব? ডিভাইডেড বাই আমরা দিব হচ্ছে মোট মুক্ত পথের সংখ্যা, মোট মুক্ত পথের সংখ্যা, মোট মুক্ত পথের সংখ্যা। যেমন এই ক্ষেত্রে জিনিসটা কি হচ্ছে? এই ক্ষেত্রে কাহিনীটা হচ্ছে যে আমাদের D1 প্লাস D2 প্লাস D3 প্লাস D4 এটা হচ্ছে টোটাল মুক্ত পথ। বলো দেখি ভাগ দিব কত দিয়ে? গড় মুক্ত পথ বের করতে চাইলে এখন ভাগ দিব কত দিয়ে? বলো দেখি, ভাগ দিব কত দিয়ে?
4 দিয়ে। ভেরি গুড। একজন ইংলিশে 4 লিখছে, না সরি বাংলায় 4 লিখছে, 8 হয়ে গেছে। ওকে, সো তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। তার মানে দেখো এইটার না বিভিন্ন নাম, আমি এটাকে বিভিন্ন নামে আমি এটাকে প্রকাশ করতে পারি। এখানে যেমন মোট মুক্ত পথের সংখ্যা লিখলাম, এইটাকেই আরেকভাবে প্রকাশ করা যায়। এই জিনিসটাকে আরেকভাবে আমরা লিখতে পারি, আরেকভাবেও লিখতে পারি। সেটা কি? মোট মুক্ত পথের সংখ্যা, উপরে মোট মুক্ত পথ লিখলাম, ভালো কথা। এই মোট মুক্ত পথের সংখ্যার বদলে আমি কিন্তু এটাও বলতে পারি, দেখো টোটাল সংঘর্ষ সংখ্যা, এটাও বলা যায় না বলো তো? এখানে একটা সংঘর্ষ খাইছে, দুইটা সংঘর্ষ খাইছে, তিনটা সংঘর্ষ খাইছে, চারটা সংঘর্ষ খাইছে। অর্থাৎ আমরা কিন্তু মোট মুক্ত পথের সংখ্যা এটাও যেমন বলতে পারি, ঠিক তেমনি বলতে পারি মোট সংঘর্ষ সংখ্যা। মোট সংঘর্ষ সংখ্যা এটাও কিন্তু বলতে পারি। ভেরি গুড। এছাড়া দেখো আরো একটা কথা বলা যায়, নিচের যেই সংখ্যাটা আছে এটাকে আমরা আরো একভাবে প্রকাশ করতে পারি। বলো দেখি, মোট সংঘর্ষের সংখ্যা এটা যেমন বলতে পারি, ঠিক তেমনি আমরা এটাও বলতে পারি না যে, বলো তো ধাক্কা খাইছে অনুর সাথেই তো, তাহলে পুরা চলার পথে সে যতগুলো অণু পাইছে, আবার বলছি পুরো গতিপথে চলার সময় সে সামনে যতগুলো অণু পাইছে সেই প্রত্যেকটা অণুর সাথেই সে ধাক্কা খাইছে না? তাহলে আমি কিন্তু এটাও বলতে পারি যে ধাক্কা খাওয়া অণুর সংখ্যা, ধাক্কা খাওয়া মোট অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা, এভাবে করেও কিন্তু আমি প্রকাশ করতে পারি। তাহলে দেখো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? বইতে জাস্ট এই একটা দেওয়া আছে, কিন্তু এই দুইটাও কিন্তু লিখতে পারি, এবং সামনে একটা প্রমাণের জন্য আমাদের এই কনসেপ্টগুলো ইউজ করা লাগবে। দেখো তাহলে আমরা এখানে গড় মুক্ত পথ যখন বের করছি তখন আমরা সবগুলো রাস্তার দৈর্ঘ্য টেনে যোগ করে দিলাম, d1 প্লাস d2 প্লাস d3 প্লাস d4 সবগুলা দৈর্ঘ্যকে একসাথে আগে যোগ করে দিলাম, ডিভাইডেড বাই কি, কতগুলো ধাক্কা খাইছে সেটা দিয়ে ভাগ দিতে হবে। সো আমরা এখানে কতগুলো ধাক্কা খাইছে সেগুলো দিয়ে ভাগ করলাম। অথবা ধাক্কা খাইছে কার সাথে? অণুর সাথে ধাক্কা খাইছে না? অর্থাৎ চলতি পথে যতগুলো অণুর সাথে ধাক্কা খাইছে সেই ধাক্কা খাওয়া মোট অণু সংখ্যা দিয়ে ভাগ দিলেও কিন্তু আমরা গড় মুক্ত পথ বের করতে পারবো। অথবা টোটাল মুক্ত পথের সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা মোট মুক্ত পথের সংখ্যা, এটা দিয়েও আমরা ভাগ করে কিন্তু গড় মুক্ত পথ বের করতে পারবো। দেখো এটাকে এভাবে করে প্রকাশ করা হয় যে আমরা গড় মুক্ত পথ যেটা, এটাকে প্রকাশ করি হচ্ছে ল্যামডা দিয়ে, ল্যামডা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, গড় মুক্ত পথ এটাকে আমরা হচ্ছে ল্যামডা দিয়ে প্রকাশ করি। দেখে মনে হয় তরঙ্গ দৈর্ঘ্য না, কিন্তু আমরা আদর্শ গ্যাসে গড় মুক্ত পথ যেটা, এটাকে হচ্ছে ল্যামডা দিয়ে প্রকাশ করব। সো ল্যামডা যেটা, সেটা কি বলতো? মোট অতিক্রান্ত দূরত্ব d1 প্লাস d2 প্লাস d3 প্লাস d4। হ্যাঁ, এখানে একটা ছোট্ট কাজ করি একটু, এখানে 4 না লিখি, কারণ উপরে তো সংখ্যা দিয়ে করছি, এখানে আমি মান বসাই দিলে তো আসলে একটু মাইন্ড করবে d1 গুলা, যে ভাই আপনি আমাদের মান লেখেন নাই, নিচেরটার মান লিখে দিছেন। সো এখানে আমি n লিখতেছি এটাকে। ঠিক আছে, এটাকে n লিখলাম, মানে কি? n মানে হচ্ছে মোট মুক্ত পথের সংখ্যা। এই ক্ষেত্রে আমাদের n এর মান হচ্ছে 4, এটাও একটু লিখে দিলাম তাহলে। এই ক্ষেত্রে n এর মান হচ্ছে 4। ঠিক আছে, ঠিক আছে। এখন তাহলে খেয়াল করো, ল্যামডা যেটা, সেটা সমান আমরা কিন্তু লিখতে পারি টোটাল যতগুলো দূরত্ব সে অতিক্রম করছে, এই দূরত্বটাকে আমি এস দিয়ে প্রকাশ করছি। তার মানে এস কথাটার মানে কি? এস এর মানে হচ্ছে d1 প্লাস d2 প্লাস d3 প্লাস d4, এই পার্টিকুলার কেসের জন্য এস মানে হচ্ছে টোটাল যতগুলো সে পথ অতিক্রম করছে সবগুলার সমষ্টি, সবগুলার যোগফল। সো এসটা হচ্ছে এই সবগুলার যোগফল ডিভাইডেড বাই এন। এটা লিখলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এন মানে কি? এন মানে হচ্ছে বলছি আমরা যে মোট ধাক্কা কতগুলা খাইছে সেটা। এইবার আসো একটা কাজ করব, সেটা হচ্ছে আমার খুব ইচ্ছা করতেছে মোবাইলে নোটিফিকেশনটা অফ করে রাখতে। একটা মিনিট দাঁড়াও, এত মেসেজ আসে কি যে বলবো। দেখো, সো এখানে এস ডিভাইডেড বাই এন, তো এখানে এস ডিভাইডেড বাই এন আমরা যদি এটাকে সময় দিয়ে ভাগ করি, এস বাই টি আর এখানে এন বাই টি, এস বাই টি এন বাই টি,
টিটা কি? টিটা হচ্ছে মোট সময়। দাঁড়াও, লাস্টেরটা মেনে নিতে পারলাম না। একাধিকও তো হতে পারে অণু। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ যে ভাইয়া দুইটা অণু একসাথে এসে ধাক্কা দিছে সেটার কথা বলছো? ওই জিনিসটাকে আমরা আপাতত ইগনোর করতেছি, ওটা খুব কমপ্লেক্স সিচুয়েশন। আমরা ধরে নিচ্ছি ওই কেসটা হয়তো 1 কোটি বারের মধ্যে একবার হবে। তো এই জন্য স্পেশাল কেসগুলোকে আমরা ওই নর্মাল কেসের মধ্যেই ঢুকাই ফেলছি। বুঝতে পারছো? এই আর কি। তাইলে দেখো যে আমাদের s/t ডিভাইডেড বাই n/t। ভাই টি মানে কি? টি মানে হচ্ছে এই যে সে যতগুলো পথ অতিক্রম করলো না, এই টোটাল পথ অতিক্রম করতে তার যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে টি। অর্থাৎ এই যে এস দূরত্ব অতিক্রমের যে সময়টা, টিটা কি বলছি? টি হচ্ছে এস দূরত্ব অতিক্রমের সময়। এস দূরত্ব অতিক্রমের সময়, ঠিক আছে? এস দূরত্ব অতিক্রমের সময়, এটা হচ্ছে গিয়ে টি। তাহলে আমি ওই টাইমটা দিয়ে ভাগ দিলাম। সো s/t যেটা, এইটাকে আমরা কি বলতে পারি বলো তো? এইটাকে একটা গড় বেগ না? সরণ বাই সময়কে গড় বেগ বলে। সো গ্যাসের বেগকে তো সি দিয়ে প্রকাশ করা হয়, তো গড় বেগ যেহেতু সি অ্যাভারেজ হওয়ার কথা। আর ডিভাইডেড বাই n/t, এই n/t খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমরা দেখব একটু পরে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে এখানে অবশ্যই সি অ্যাভারেজ হওয়া উচিত, কিন্তু আমাদের বইগুলাতে এখানে সি অ্যাভারেজ ইউজ করে নাই। এখানে যেহেতু বেগ বলতে সবসময় তারা সি আরএমএস বেগের কথা বলে, তাই সি আরএমএস বেগ দিয়ে বইগুলাতে অঙ্ক করা আছে। আলটিমেটলি মানের খুব একটা তারতম্য যে হবে সেরকমটা না। তো আমরা অঙ্ক করার সময় সিআরএমএস দিয়েই করব সব সময়। কিন্তু তুমি যদি একদম প্র্যাকটিক্যালভাবে করতে চাও তাহলে সেই ক্ষেত্রে সি অ্যাভারেজ দিয়ে করাটাই ভালো। যেহেতু বইতে সিআরএমএস করা আছে, আমরা বইয়েরটাই ফলো করব। তো এখানে বুঝলাম সিআরএমএস আসলো, আর ডিভাইডেড বাই এখানে আসলো n/t। n/t, তো ভাই n/t কথাটার মানে কি? n/t এটার মানেটা কি? দেখো, আমি একটু পুরো জিনিসটাকে বাম দিকে একটু সরাই আনি, তাহলে একটু হিজিবিজি কমবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, এখন এইখানে আমরা যেটা পেয়েছি, দেখো যে ল্যামডা সমান সমান সিআরএমএস ডিভাইডেড বাই n/t। তো ভাইয়া আমরা এখানে একটু লিখে দেই, n/t এটার মানেটা কি বলো তো? টি সময়ে ধাক্কা খাইছে কত সংখ্যক? টি সময়ে ধাক্কা খায় কি n সংখ্যক না? তাহলে একক সময়ে ধাক্কা খাবে কত সংখ্যক? n/t সংখ্যক। তার মানে দেখো এখানে যে n/tটা আসলো, এইটা মানে বোঝাচ্ছে একক সময়ে ধাক্কা সংখ্যা। সো যদি তোমার বের করা লাগে একক সময়ে ধাক্কা সংখ্যা কত, একক সময়ে ধাক্কা সংখ্যা কত, n/t সমান সমান কত, তাহলে উত্তর কি হবে? সিআরএমএস ডিভাইডেড বাই ল্যামডা। দেখো এখান থেকেই কিন্তু আসছে। এই যে আমি যদি একক সময়ে ধাক্কা সংখ্যা বের করতে চাই তাহলে আসছে হলো সিআরএমএস ডিভাইডেড বাই ল্যামডা। এটার মানে কি? এটার মানে হচ্ছে একক সময়ে ধাক্কা সংখ্যা। ঠিক আছে, একক সময়ে ধাক্কা সংখ্যা। ওকে, একক সময়ে ধাক্কা সংখ্যা। আচ্ছা, যদি আমি তার উল্টাটা দেখি, n/t তো বের করলাম, যদি কেউ বলে আচ্ছা t/n মানে কত? t/n বলতে আমরা কি বুঝতেছি? t/n এটার মানে কি? t/n এটার মানে কি দেখো তো? t/n মানে আমরা এটাকে এভাবে বলতে পারি না যে n সংখ্যক ধাক্কা খায় t সেকেন্ডে, তাহলে একটা সংঘর্ষের সময় হচ্ছে t ডিভাইডেড বাই n। অর্থাৎ t ডিভাইডেড বাই n এই জিনিসটা আমরা লিখতে পারি ল্যামডা ডিভাইডেড বাই সিআরএমএস। দেখো t/n মানে কি? t/n মানে হচ্ছে একটা ধাক্কা খাওয়ার যে সময়, বা আমরা t/n দিয়ে যেটা বের করলাম যে অ্যাভারেজে কতক্ষণ সময় পর পর সে ধাক্কা খাবে। কথা বুঝছো? অ্যাভারেজে কতক্ষণ সময় পর পর সে ধাক্কা খাবে। এই যে এখান থেকে এখানে গিয়ে সে একটা ধাক্কা খেলো, আবার এখানে এসে ধাক্কা খেলো, তো ধরো এখানে ধাক্কা খাইছে 1 সেকেন্ড পরে, এখানে খাইছে 5 সেকেন্ড পরে, এখানে খাইছে 0.1 সেকেন্ড পরে। তো এই টাইমগুলার যদি আমি একটা অ্যাভারেজ করতে চাই যে আচ্ছা
এক সেকেন্ডে সে টোটাল, এক সেকেন্ডে না, মানে আমরা একটা ধাক্কা খাওয়ার যে সময়টা সেটা অ্যাভারেজে কত, সেটা হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই সিআরএমএস। ঠিক আছে, এটা আবার বলছি। ওকে, আচ্ছা এগুলো আবার আসবে, চিন্তা করো না, এগুলো আবার আসবে, চিন্তা করো না, জাস্ট এক পেজে রাখার জন্য এগুলো সব এক সূত্র এক জায়গায় লিখে রাখছি। তো আমরা যদি টি বাই এন বের করতে চাই, টি বাই এন বের করতে চাই, সেটা হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই সিআরএমএস। এটা একটু লিখে রাখো, তারপরে আসছি, লিখে রাখো তারপরে আসছি। টি বাই এন তুমি নিজেও বুঝতে পারছো। দেখো এন বাই টি যদি ঐকিক নিয়ম থেকে আসো, ঐকিক নিয়ম থেকে যদি আসো, দেখো তো একদম বেসিক ম্যাথ করবো এখন। এন বাই টি এটাকে আমরা কিভাবে করে প্রকাশ করি আসলে? এটা মানে হচ্ছে টি সময়ে ধাক্কা খায় এন সংখ্যক, তাহলে এক সেকেন্ডে ধাক্কা খায় কয়টা? এন বাই টি সংখ্যক। এন বাই টি মানে এটাই বোঝায়। যদি আমরা টি বাই এন এর কথা বলি, টি বাই এন, তাহলে এভাবে করে ব্যাখ্যা করো যে এন সংখ্যক টোটাল ধাক্কা খাইছে টি সেকেন্ডে। দেখো একটা দুইটা তিনটা চারটা, টোটাল এন সংখ্যক ধাক্কা খাইছে কত সময়? টি সেকেন্ডে। তাহলে একটা ধাক্কা খাইছে কত সময়ে? টি বাই এন সময়ে। আসলে এটা একটা ধাক্কার সময় বলতে এটা ভুল বুঝো না যে আমাদের সংঘর্ষের সময়টা, সংঘর্ষের সময় না, এটা হচ্ছে যখন ধাক্কাটা খেলো। আমি যদি ছবিটাকে একটু কপি করে নিয়ে আসি, হ্যাঁ, সো দেখো এইখানে আমাদের যেটা বলছে এন সংখ্যক ধাক্কা খাইছে টি সেকেন্ডে, তাহলে একটি ধাক্কা খাইছে টি বাই এন সেকেন্ডে, কিন্তু এটা আসলে একটি ধাক্কা খাওয়ার সময় না বলে এটাকে বলতে হবে পরপর দুইটি ধাক্কা খাওয়ার মধ্যবর্তী সময়। তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। পরপর দুটি ধাক্কা খাওয়ার, পরপর দুটি ধাক্কা খাওয়ার, ধাক্কা খাওয়ার, পরপর দুটি ধাক্কা খাওয়ার মধ্যবর্তী সময়। তো ভাইয়া পরপর দুইটা কেন? আপনি তো একের জন্য লিখছেন। এইটা আসলে দেখো একটা ধাক্কা খাওয়ার সময় এটাও বলা যায়। তুমি কিভাবে চিন্তা করতে পারো যে বলো তো, যখন সে এখান থেকে একটা ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পরের সময় থেকে চিন্তা করো তো, ধাক্কা খাওয়ার পরের মুহূর্ত থেকে তার পরের ধাক্কাটা খেতে তার সময় লাগছে যতটুকু, সেটাই কিন্তু আমরা আসলে এখানে বের করছি। এটা খেয়াল রেখো, সংঘর্ষকালীন সময়টা আমরা এখানে বের করছি না, আমরা কি বের করছি? একটা ধাক্কা খাইছে, খাওয়ার পরে আরেকটা ধাক্কা খাইতে যে সময়টা লাগছে সেই সময়টা আমরা এখানে বের করছি টি বাই এন দিয়ে। এই এটা বুঝছো না? টি বাই এন আর এন বাই টি, বলো বলো, বুঝছো? শ্রেয়ান সাহা, এন এম নাসিম, তারপরে আর বাকিরা কই বলো? এইটা তো সবার বোঝা উচিত। আশফাকুর রহমান, জান্নাতুল, ফারজানা, ইসরাত, মাশরাফ, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। আমি তাহলে ফেসবুক একটু দেখে আসি এরা কি হাউমাউ করে কান্নাকাটি করছে কিনা। বুঝছি ভাইয়া, এফবি দেখে না, কে বলছে দেখি না? হ্যাঁ, তো কি জন্য আসছেন? আগের একটা ক্লাসও করি না, না আগে ক্লাস করে আসো ভাইয়া, আগে ক্লাস করে আসো, দেখবা ভাল লাগবে, মানে ঘুমায় শান্তি পাবা, না হলে ঘুমায় কোনো শান্তি নাই। প্রযুক্তা দাস, জিনিয়া, জেনি, বুঝছি, ওকে, রাতিন, ঠিক আছে, ভেরি গুড। ইফরাত কি ইসরাত পড়ছে না? হ্যাঁ তাই, সরি সরি, ইফতি, মাশফিক, ফাইয়াদ, জান্নাতি, ওকে, ও আচ্ছা আশফিকুর, ঠিক আছে, সরি আরিয়ান। তাহলে আশা করি বুঝতে পারছো একটা বেসিক আইডিয়া, এবং সূত্র যা আছে এর মধ্যেই লেখা আছে। এখন আমরা মূলত আসলে একটু বের করতে চাই যে এই যে আমরা ল্যামডার মানটা এটা কিভাবে করে পাবো, এই ল্যামডার মানটা আমরা এখন নির্ণয় করতে চাই। সো এই ল্যামডার মানটা বের করা নিয়ে আমাদের এখন সামনের ক্লাস। তো বুঝতে পারছো সামনে কি নিয়ে আমরা কথাবার্তা বলবো? আমরা গড়মুক্ত পথ যেটা, সেইটাকেই আমরা হচ্ছে এখন প্রুফ করব, মানে এটার যে সূত্রটা আছে, রিলেভেন্ট সূত্রটা আছে, সেটাকে আমরা এখন ডিরাইভ করতে চাই। ঠিক আছে, ওকে। তো দেখেন, আমরা প্রথমে একটা গ্যাস পাত্র নিলাম। এইটা হচ্ছে দেখো আমাদের সুন্দর একটা গ্যাস পাত্র, দেখতে পাচ্ছ ভিতরে গ্যাস আছে। তোমরা হয়তো অনেকেই দেখতে পারো না, অনেকেই দেখতে পারো না, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবং তোমাদের মধ্যে অনেকে আছে যারা এই গ্যাসগুলো দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে গ্যাসের কণা আছে, এই যে ছোটাছুটি করছে, দেখো এই কণাটা আবার নাচানাচি করতেছে, আহা রে অবস্থা, এই কণাটা আবার ডিগবাজি দিচ্ছে, কি একটা অবস্থা। হ্যাঁ, কন্টেনারের মধ্যে এরা সবাই নাচানাচি করতেছে। আচ্ছা, সেরকম অনেকগুলো কণা আছে, ঠিক আছে। দেখো কত সুন্দর সুন্দর অণু, গ্যাসের অণুগুলা দেখতেই ভাল লাগছে। সাজানো সুখের সংসার এরা,
ঘোরাফেরা করছে। সো দেখো এইখানে আমাদের যে অণুগুলো আছে এই অণুগুলোর মধ্যে আমরা এখন বের করতে চাই যে গড় মুক্ত পথটা কত। ঠিক আছে, এটাকে আমরা এখন সূত্রের মাধ্যমে বের করতে চাই। তো সেটার জন্য বিজ্ঞানী ক্লসিয়াস কিছু শর্ত দিয়ে তারপরে গড় মুক্ত পথটা বের করছে। কেন ভাইয়া শর্ত দিছে কেন? ক্লসিয়াস তো গ্যাসের অণু হয়ে গেলেই পারত। ও একটা গ্যাসের অণু হয়ে যদি গ্যাসের কণার মধ্যে ঢুকে যেত তাহলেই তো পারতো বের করতে যে এভারেজে কতটুকু দূরত্ব ধাক্কা খাওয়ার মধ্যে তারা অতিক্রম করে, তাই না? তাইলে আবার তো প্রমাণ টমানের কি দরকার ছিল? তো সে ভাবছে যে না, আমি গ্যাসের অণু হওয়ার থেকে একটু থিওরিটিক্যালি চিন্তা করে দেখি। এখন ভাই দেখো, থিওরিটিক্যালি চিন্তা করতে গিয়ে ও পড়ছে বিপদে। কিরকম বিপদে পড়ছে? যখন একটা গ্যাসের কণা ছোটাছুটি করতেছে তখন চিন্তা করো, একটা গ্যাসের কণা না হলে ও একটা কিছু বাইর করে বের করবে যে হ্যাঁ তারা একটা প্রথমে একটা পূর্ব দিকে যাচ্ছিল, তারপর ধাক্কা খেয়ে উত্তর দিকে গেছে, তারপর পশ্চিম দিকে গেছে, এরকম সে মনে করো বের করলো। কিন্তু কণা তো ভাই একটা মাত্র কণা, গতিশীল নাই। কণা কি গ্যাসের মধ্যে ওই পাত্রের মধ্যে সবগুলো কণাই কি গতিশীল না? তাহলে যখন সবগুলো কণা গতিশীল তখন এই লোকের মাথা খারাপ হয়ে যাবে না কোনো একটা থিওরি বের করতে, যে আসলে গড়মুক্ত পথের মানটা কত, এটা বের করতে গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে না? সো এই জন্য প্রথমে ক্লসিয়াস যে কাজটা করছে, সে একটা মাত্র অণুকে গতিশীল হিসাবে চিন্তা করে নিছে। সে চিন্তা করছে বাকি যে অণুগুলো আছে ধরে নেই তারা স্থির। ঠিক আছে, সে চিন্তা করছে বাকি যে অণুগুলো আছে চলার পথে একটা অণুই চলবে, কিন্তু বাকি যে সকল অণুগুলো আছে সেই অণুগুলো স্থির থাকবে। ঠিক আছে, এটা সে ধরে নিছে। কারণ যদি ধরে না নেয় তাহলে কি ঝামেলা হবে আশা করি অলরেডি বুঝতে পারছো। তো ভালো কথা যে একটা অণুকে সে গতিশীল চিন্তা করছে। কোন অণুটাকে সে গতিশীল চিন্তা করছে? মনে করলাম এইখানে যেই অণুটা আছে এই অণুটাকে সে গতিশীল চিন্তা করছে, এবং সে মনে করলো যে টোটাল একটা নির্দিষ্ট দূরত্ব যদি সে অতিক্রম করে, মনে করলাম এস দূরত্ব, টোটাল একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে গিয়ে সে কয়টা ধাক্কা খায় এইটাই সে বের করতে চায়। আবার বলছি, আমাদের মেইন টার্গেটটা কি সোনা পাখিরা? আমাদের মেইন টার্গেট হচ্ছে ল্যামডার ভ্যালুটা বের করা, গড়মুক্ত পথ বের করা। সো গড়মুক্ত পথ মানে কি? টোটাল অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট ধাক্কা সংখ্যা, বা ধাক্কা যে সকল অণুর সাথে খাইছে সেই অণুর সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এইখানে যে কণাটা আছে এই কণাটা এস দূরত্ব অতিক্রম করছে টোটাল, কিন্তু আমাদেরকে বের করা লাগবে নিচে কি দিয়ে ভাগ করা লাগবে। এইটুকু দূরত্ব অতিক্রম করতে আমাদের এই কণাটা কতগুলো কণার সাথে ধাক্কা খাইছে সেই সংখ্যাটা দিয়ে এখানে ভাগ করা লাগবে না? আগে বলো এইটা কি বুঝছো কিনা? যে আমরা তো গড়মুক্ত পথের সূত্র পড়লাম যে মোট মুক্ত পথের সমষ্টি ডিভাইডেড বাই টোটাল অণুর সংখ্যা, বা ডিভাইডেড বাই টোটাল ধাক্কা সংখ্যা। এই সাউন্ড কম না ভাই, স্যার একটু আস্তে কথা বলে। এই আস্তে কথা বললাম কোথায় আমি? কি বলে? এই সাউন্ড ঠিক আছে না? গলা চিল্লায় ফাটিয়ে ফেলছি, আবার বলে যে আমি নাকি কথা বলছি না। সাউন্ড জোরে। শোনো, অনেক সময় যেটা হয় যে তুমি যদি ওই যে ইয়া দিয়ে কি বলে অনেক পুরাতন ডিভাইসে দেখো, তাহলে ওই যে সাউন্ড স্পিকার এমনি কম আসে, এক্ষেত্রে হেডফোন ইউজ করবা, দেখবা যে সাউন্ড ঠিকঠাক থাকে। তাইলে দেখেন, আমাদের কোনো একটা মাত্র কণাকে আমরা গতিশীল হিসাবে চিন্তা করছি। সো এই কণাটা যদি গতিশীল থাকে তাহলে এই কণাটা মনে করলাম একটা নির্দিষ্ট সময়ে এস দূরত্ব অতিক্রম করছে। সো এসটা এখানে লিখব, ডিভাইডেড বাই কি লিখব? মোট ধাক্কা সংখ্যা, মোট ধাক্কা সংখ্যা, বা কি লিখব? বা কি লিখব? ডিভাইডেড বাই ধাক্কা খাওয়া অণুর সংখ্যা, ধাক্কা খাওয়া অণুর সংখ্যা, ধাক্কা খাওয়া অণুর সংখ্যা, তাই না? এটাই আমরা ল্যামডা এভাবে করে বের করব। সো এবার দেখো তো, আমরা যদি এই যে ধাক্কা খাওয়া অণুর সংখ্যাটা বের করতে চাই যে ভাই এই এস দূরত্ব যেতে গিয়ে সে কয়টা অণুর সাথে ধাক্কা খাবে, এইটা আমরা এখন কিভাবে বের করব? সো আমি কি তাহলে, যদি আমরা একটা ইনফরমেশন জানি যে একক আয়তনে অণুর সংখ্যা কত, এই স্মল এন মানে হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, একক
আয়তনে অণুর সংখ্যা। ঠিক আছে ভাইয়া, একক আয়তনে অণুর সংখ্যা এন দিয়ে কেন? এন মানে তো মোল সংখ্যা বোঝায়। খেয়াল করো বইয়ের অঙ্ক যেগুলো আছে বা বইতে যে সূত্রগুলো লেখা আছে সেগুলো স্মল এন দিয়েই করা আছে। তো স্মল এন মানে তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি মোল সংখ্যা, কিন্তু বইয়ের এই পার্টিকুলার জায়গাতে স্মল এন দিয়ে বুঝাইছে একক আয়তনে অণুর সংখ্যা। এই কারণে আমরাও বাধ্য হয়ে এনটাই ব্যবহার করছি। কিন্তু পরীক্ষার হলে তুমি তো ঠাড়া সূত্র মুখস্থ করে যাও, তখন অনেকে যেই ভুলটা করে এই একক আয়তনে অণুর সংখ্যার বদলে গ্যাসের মোল সংখ্যাটাকে নিয়ে এসে টাস করে বসায় দেয়। সো এই কাজটা করবা না খবরদার। তোমার প্রশ্নের মধ্যেই কিন্তু ট্র্যাপ থাকবে, ওখানে কিন্তু জোর করে দেখবা যে 10 মোল 30 মোল ঢুকাই দিছে। খবরদার ওখানে এই মোল সংখ্যা কিন্তু বসবে না, এটা হবে কি একক আয়তনে অণুর সংখ্যা। ভাই ধাক্কা কি খাওয়া যায়? না, ধাক্কা ফিল করতে হয়। ঠিক আছে, ধাক্কা খাওয়া যাবে কেন? এটা কি খাওয়ার জিনিস? ওকে, সো দেখো এস ডিভাইডেড বাই ধাক্কা খাওয়া অণুর সংখ্যা। ভাষাগত ত্রুটি একটু ইগনোর করতে হয় ফিজিক্স ক্লাসে এসে। সে আমার বোঝে ধাক্কাকে খাওয়া যায়, এটা কি খাবি, লবণ দিয়ে খাবি, সমস্যা নাই তো। ওকে, সো এখানে এবার খেয়াল করো, আমরা মূলত এই ধাক্কা খাওয়া অণুর সংখ্যা বের করতে গিয়ে কি করব? এই সরল রৈখিক পথেও যখন যাবে তখন এই ধাক্কা খাওয়া অণুর সংখ্যা যদি বের করতে চায় তাহলে কিভাবে বের করবে সেটারই অ্যাপ্রোচ হিসাবে আমরা প্রথমে একটা জিনিস ধরে নিচ্ছি, একক আয়তনে অণুর সংখ্যা। আচ্ছা ভাইয়া, একক আয়তনে অণুর সংখ্যা এইটাকে আমি অন্য কোনোভাবে বের করতে পারি? যদি আমি কোনো একটা গ্যাসের প্রেসার জানি, কোনো একটা গ্যাসের ভলিউম জানি, কোনো একটা গ্যাসের টেম্পারেচার জানি, তাহলে কি আমি একক আয়তনে অণুর সংখ্যা বের করতে পারি? পারি। বলতো ভাই, একক আয়তনে অণুর সংখ্যা এই জিনিসটার আসলে সূত্র হিসেবে বললে সেটা কেমন? একক আয়তনে, একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। বলতো ভাই, একক আয়তনে অণুর সংখ্যা জিনিসটাকে প্রকাশ করা হয় কিভাবে? এন বাই ভি দিয়ে প্রকাশ করা যায় না? কারণ ওই যে ভি আয়তনে অণু আছে এন সংখ্যক, একক আয়তনে অণু আছে কত সংখ্যক। আবার বলি, এখানে এন মানে কিন্তু আবার ধাক্কা খাওয়া না, আরে কি বিপদ। এন মানে কিন্তু কি মোট অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে এন মানে হচ্ছে কি, আচ্ছা আমার এখানে না বোর্ড একটু ভুতুরে কোনো একটা সমস্যা হচ্ছে। যাই হোক, এন মানে হচ্ছে মোট অণুর সংখ্যা। ঠিক আছে, এখন তাহলে খেয়াল করো এই একক আয়তন অণুর সংখ্যাটা কিভাবে আসলো? যে মনে করো আমাদের টোটাল একটা ভলিউম আছে ভি, টোটাল ভলিউম আছে ভি। সো এই ভি আয়তনে যে অণু আছে সেই অণুর পরিমাণ হচ্ছে গিয়ে এন। তাহলে বস, ভি আয়তনে অণু আছে এন টি, একক আয়তনে অণু আছে কতটি? এন বাই ভি। বুঝছি। এখন এই এন বাই ভি যদি আমাকে পিভিটি দেওয়া থাকে, আমি কি এন বাই ভি বের করতে পারবো? পারবো। কারণ দেখো, তুমি তো সেই ক্লাস 2তে একটা সূত্র শিখে এসেছো, পিভি সমান সমান এনআরটি। যখন তোমাদের বয়স ছিল 8 বছর, তখন থেকে এই সূত্র তুমি জানো। দেখো এই এনকে আমরা কিভাবে লিখতে পারি? এন ডিভাইডেড বাই এন এ আকারে লিখতে পারি না ভাইয়া? তুমি কি আকাশ থেকে পড়েছো? এই ভাই এটা কি, কোত্থেকে এলো এরা? তো এখান থেকে দেখো পি ইন্টু এন এ যদি আমি এভাবে লিখি সমান সমান, দেখো এন বাই ভি একটা টার্ম আছে, এই এন বাই ভি যেটা সেটাই কিন্তু আমাদের একক আয়তনে অণুর সংখ্যা। কি জেনে অবাক হলে? বলো তো, জেনে কি অবাক হলে? আকাশ থেকে পড়লে? দেখো এন বাই ভি সমান সমান হচ্ছে পি এন এ ডিভাইডেড বাই আর টি। তার মানে আমি যদি প্রেশার জানি, টেম্পারেচার জানি, তাহলে কিন্তু সহজেই আমি একক আয়তনে অণুর সংখ্যা যত সেইটা কিন্তু বের করতে পারবো। আচ্ছা, তো আমাদের এটা মনে করো দেওয়া আছে, সেই একক আয়তনে অণুর সংখ্যাটা কত। আচ্ছা ভাইয়া, খুব ভালো কথা, জেনে অবাক হলাম। এখন আসো আরেকটা অবাক করা বিষয় নিয়ে তোমাদের সামনে আমি একটু কথা বলি। আমরা মনে করলাম যে এইটা হচ্ছে আমাদের অণু। তো ভাই এই যে অণুটা আছে সেই অণুটার কি একটা সুন্দর দেখতে ব্যাস থাকবে না? এই অণুটার একটা ব্যাস থাকবে না? এই ব্যাস মনে করো আমাদের দেওয়া আছে। ভাই কেন ব্যাস ট্যাস দেওয়া আছে কেন? আসতেছি, একটু পরে আসতেছি। সো এই যে সিগমা যেটা, এটা হচ্ছে আমাদের অণুর ব্যাস। সিগমা যেটা, এটা কি আমাদের অণুর ব্যাস। ঠিক আছে, বুঝেছি। সিগমা হচ্ছে আমাদের অণুর ব্যাস। এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে।
এখন এইটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত অণু। খেয়াল করো, আমরা বের করতে চাই কি, মূলত এইটা বের করার জন্যই কিন্তু যত ঝামেলা করছি। আমরা ধরে নিছি টি সময়ে আমাদের কণাটা এস দূরত্ব যায়, এইটাকে আমাদের ভাগ দিতে হতো কত দিয়ে? ধাক্কা খাওয়া অণুর সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। সো ধাক্কা খাওয়া টোটাল অণুর সংখ্যাটা কত, এই সংখ্যাটা বের করার জন্যেই কিন্তু আমরা এত কিছু করতেছি। ঠিক আছে, এখন সেটার জন্যই আমরা দেখো, যেহেতু সরল রৈখিক পথে চলবে, যেহেতু আমাদের এই যে কণাটাই যেহেতু সরল রৈখিক পথে চলবে, আমার একটা জিনিস বলো তো, সরলরৈখিক পথে চলার সময় সে কাদের সাথে ধাক্কা খাবে? কাদের সাথে ধাক্কা খাবে? দেখো, যে অণুটা ধরো আমি যদি বলি এইরকম জায়গাতে আছে, তার সাথে কেউ ধাক্কা খাবে? খাবে না, কারণ ও তো স্থির, ও তো নড়াচড়া করতেছে, আমরা ধরে নিছি ও স্থির আছে, তাহলে ওর সাথে কিন্তু ধাক্কা খাবে না। আচ্ছা, বলো তো দেখি, যদি এইদিকে থাকে, এর সাথে কেউ ধাক্কা খাবে চলার পথে? চলার পথে এর সাথে কিন্তু ওর কোনো সংঘর্ষ হবে না। তাহলে এই দুইটা অণু নিয়ে কিন্তু আমাদের কোনো কাহিনী হবে না। আচ্ছা বলো তো, যদি আমি বলি যে এইরকম যে একই 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 একই, আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত, বোর্ডের মধ্যে কি জানি হয় মাঝে মাঝে, একটু ধৈর্য ধরো, আশা করতেছি আবার ঠিক হয়ে যাবে। আসতেছি, হ্যাঁ, তোমরা হাওমাও করে কান্নাকাটি করো না, ঘুমিয়ে যেও না, ঠিক আছে? যে ভাই আমার ঘুম আসছে, ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যেও না কেউ, ছুটি দিয়ে দেন, কি সুন্দর কথা। ইউএসবি পোর্টের প্রবলেম, হ্যাঁ হইতে পারে, হইতে পারে। এরকম সমস্যা গতকালকে থেকে হচ্ছে, আবার বন্ধ হয়ে গেছে। দেখি, বিসমিল্লাহ। এটা কোনো কথা বলো? এই তোমাদের অবস্থা বলো, তোমাদের পরীক্ষা টরীক্ষা কবে বলো তো? বুঝতে পারছো? তোমাদের পরীক্ষা টরীক্ষা কবে একটু জানাও, আমি একটু মোটিভেশন দিই। এই দেখো, লাইফ ইজ গুড, এই মোটিভেশন দেওয়ার জন্যই এটা চলে গেছে। বুঝতে পারো? পরীক্ষা শেষ, আহা রে সুন্দর, ফ্রিজ অন হয়েছে, এলজি ফ্রিজ, হ্যাঁ তাই তাই তো, এলজি তো আমাদের বাসায় এলজির একটা ফ্রিজ ছিল, এলজির একটা ফ্রিজ ছিল। কোথায় বোর্ড চাইতেছে যে আমাদের একটু ব্রেক দেওয়া হোক। আচ্ছা বুঝলাম না, ক্লাস নিতে পারলাম না 5 মিনিট, তোমরা চাও ব্রেক? ভাই বোর্ডে মশা বসলে হয় না, এটা গতকালকে থেকে এই ঝামেলাটা হচ্ছে, অদ্ভুত একটা সমস্যা। এই কালকে আমি হচ্ছে যখন এই করতেছিলাম এফআরবির ক্লাসেও এই ঝামেলা হয়েছে, বুঝতে পারছো? আমার সামনে হচ্ছে আমার চাচাতো ভাই আছেন, চাচাতো ভাই গ্রাম থেকে আসছেন, আসলেই গ্রাম থেকে আসছেন, কিন্তু গ্রাম গ্রাম না, এটা হচ্ছে শহরে গ্রাম, ঠিক আছে? তো গ্রাম থেকে আসছেন বলে আমি কেন হাসলাম, তোমরা আমাকে ভুল বুঝো না, আমি কখনোই এটা বলি না যে গ্রামের চাচাতো ভাইরা খারাপ হয়, কখনোই না। এই যে আমার সাথে যে ভাই আছে, এই গ্রামের চাচাতো ভাই, এ কিন্তু অনেক স্মার্ট, আমার থেকে বেশি স্মার্ট। সো তোমরা যারা মনে করো যে গ্রামের চাচাতো ভাইরা সবসময় আনস্মার্ট হয়, এটা কিন্তু কখনোই সত্যি না, ওরা বরং বেশি স্মার্ট হয়, ঠিক আছে? আমি এটা চাক্ষুষ প্রমাণ দেখছি, ঠিক আছে? না, আমাদের গ্রাম হচ্ছে রাজশাহী শহরের মধ্যে, তো এটা গ্রাম, এটা গ্রামই ঠিকই আছে, গ্রাম। আমিও তো কারো না কারো গ্রামের চাচাতো ভাই, তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেই টোনে গ্রামের চাচাতো ভাইয়ের কথাটা বলি, সেইটা তোমরা আগে বোঝার চেষ্টা করো। আমি যেই টোনে গ্রামের চাচাতো ভাইটা বলি, সেটা হচ্ছে যাদের হাতে আঙ্কেল আন্টি কখনো মোবাইল দিতে চায় না, এরা কারা বলো? এরা হচ্ছে সেই গ্রামের আসল চাচাতো ভাই, কারণ ওদের হাতে মোবাইল দিলেই ওরা দুষ্টামি করে, বুঝতে পারছো? এরা হচ্ছে সেই প্রকৃত গ্রামের চাচাতো ভাই, যাদের হাতে মোবাইল দেওয়া মাত্র কি করবে এরা? এরা ফেসবুকে লাইভে এসে কমেন্ট করবে উল্টা পাল্টা, এরা হচ্ছে সেই চাচাতো ভাইরা, বুঝতে পারছো? আমি ওই সেন্সে বলি। এই আসতেছে না, বুঝছো? দেখি, দাঁড়াও আসতেছে, একটু ধৈর্য ধরো, এর মাথা কেবলই খারাপ হয়েছে তো, এর জন্য ধরো যে একটু মাঝে মাঝে দুষ্টামি করে। কি রে ভাই, বাকিরা কোথায় গেল? কি অদ্ভুত ব্যাপার স্যাপার, হ্যাঁ আমার। আচ্ছা যাই হোক, আমি এখানে আবার হয়তো বা অন করা লাগতে পারে, কিন্তু এই ঝামেলাটা পরপর 2 দিন হইলো, তো এটা হচ্ছে একটু দেখাইতে হবে। আরে ভাই,
ও ভাই, ক্লাসের টাইম খেয়ে দিচ্ছিস, সব নষ্ট করে দিল। ওকে, দেখি লেখা হয় কিনা, নাকি আবার আটকায় যাবে, আল্লাহ জানে। না, লেখা হচ্ছে, লেখা হচ্ছে। ওকে, সো দেখো আমাদের এখানে যেটা বলছিলাম, আচ্ছা ভালো কথা, আমি কি এই পেজে ছিলাম না তো? আয় হায়, আমি যেই পেজে ছিলাম ওই পেজটাই নাই হয়ে গেছে। হাই 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 হাই, এখন কি এই ছবি আমার আবার আঁকা লাগবে? এ কি, আরে মহা মুশকিল। এত সুন্দর করে এন বাই ভি বললাম। এই দেখো এবার তাড়াতাড়ি চট করে, এর মধ্যে কিছু গ্যাস আছে, ঠিক আছে? এর মধ্যে কি আছে? কিছু গ্যাস আছে, কিছু গ্যাস আছে। সো এই যে গ্যাস, এই গ্যাসের টোটাল আয়তন হচ্ছে মনে করলাম ভি, এবং এই গ্যাসের মধ্যে টোটাল অণুর সংখ্যা মনে করলাম এন। তাহলে একক আয়তনে অণুর সংখ্যা কত? একক আয়তনে অণুর সংখ্যা কত? একক আয়তনে অণুর সংখ্যা কত? একক আয়তনে অণুর সংখ্যা এন দিয়ে প্রকাশ করছিলাম, এন বাই ভি, এবং যেটা বলছিলাম পিভি সমান সমান এনআরটি, এখান থেকে এন বাই ভি কে আমরা আনতে পারি এন ডিভাইডেড বাই এন এ ইন্টু আর টি, এখান থেকে আসে হচ্ছে এন বাই ভি সমান সমান, এই যে এন বাই ভি সমান সমান হচ্ছে পি এন এ ডিভাইডেড বাই আর টি। এটাই হচ্ছে স্মল এন। এন মানে মোল সংখ্যা না, এন মানে হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। সো এটার কথা বলছিলাম। তো আমরা খুব ফিলের মধ্যে ছিলাম যে এইটা হচ্ছে আমাদের একটা অণু ছিল, এই অণুটার ব্যাস দেওয়া আছে, এই অণুটার ব্যাস দেওয়া আছে, মহা মুশকিল। সো এই সিগমা মানে আমরা বলছিলাম কি অণুর ব্যাস, মনে আছে না ভুলে গিয়েছো? অণুর ব্যাস। ওকে ওকে, দেখো 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 দেখো, এখন এইখানে যেটা বলছিলাম, এই যে কণাটা আছে, এই কণাটা কাদের সাথে ধাক্কা খাবে সেটা বলছিলাম। যে বলতো এই যখন এটা সরলরৈখিক পথে চলছে, ক্লসিয়াস যখন এটা হিসাব করছে তখন তো ধরেই নিছিল যে এটা সরল রৈখিক পথে চলছে। তো যখন এটা সরল রৈখিক পথে চলবে তখন বলতো এই যে স্থির অণু যেগুলো আছে এগুলোর সাথে কেউ ধাক্কা খাবে? এগুলোর সাথেও ধাক্কা খাবে না। সো বলতো কাদের সাথে ধাক্কা খাইতে পারে? কাদের সাথে ধাক্কা খেতে পারে? যদি দেখা যায় কোনো একটা অণু ওর পথের মধ্যে পড়ে গেছে, কোনো একটা অণু ওর পথের মধ্যে পড়ে গেছে, তাহলে কিন্তু দেখো এই সকল অণুগুলোর সাথে কিন্তু ধাক্কা খাবে। যখন যাবে তখন কিন্তু এর সাথে ধাক্কা খাবে, এর সাথে ধাক্কা খাবে, এর সাথে ধাক্কা খাবে। তাহলে ভাই আমরা আসলে এটা কিভাবে বুঝবো যে কার সাথে ধাক্কা খাবে কার সাথে ধাক্কা খাবে না? দেখো চলার পথে, চলার পথে, চলার পথে যে সমস্ত অণুগুলা, যে সমস্ত অণুগুলা এইটুকু অংশের ভিতরে থাকবে, কোনটুকু অংশের ভিতরে থাকবে? যে সমস্ত অণুগুলো দেখো তো এইটুকু অংশের ভিতরে যারা থাকবে, এইটুকু অংশের ভিতরে যাদের কেন্দ্র থাকবে, দেখো তো এইটুকু অংশের ভিতরে যাদের কেন্দ্র থাকবে, না এইটুকু অংশের ভিতরে না, তুমি খেয়াল করো যদি আমরা এর থেকে ডাবল করি, এর ঠিক ডাবল করি, আমি আসতেছি, ধরো এর যদি আমরা ঠিক ডাবল করি, এই যে ধরো আমি হচ্ছে এখান থেকে একটা কাজ করলাম, দাঁড়াও এই এতগুলা ছবি মুছে দেই, একটা মিনিট। দেখো আমাদের এই যে একটা অণু ছিল, এই যে একটা অণু ছিল, এই অণুটার তুমি খেয়াল করো, এই অণুটার এই দিক বরাবর আমরা একটা যদি ব্যাসার্ধ ধরে একটা সিলিন্ডার ড্র করি, এইটুকু ব্যাসার্ধ ধরে যদি আমরা একটা সিলিন্ডার ড্র করি, দেখো এই যে এইটুকু আমি একটা রিজিয়ন চিন্তা করলাম। দেখো এই রিজিয়নটা কেমন রিজিয়ন, এই রিজিয়নটা কেমন রিজিয়ন, দেখো এইটুকু যে রিজিয়নটা, এইটুকু আসলে কেমন রিজিয়ন দেখো। আচ্ছা এটা দেওয়ার দরকার নেই, দেখো সো আমাদের খেয়াল করো এইটুকু কিন্তু ছিল অণুর ব্যাস, এখান থেকে এইটুকু পর্যন্ত যেটা ছিল এটা ছিল আমাদের অণুর ব্যাস, ঠিক আছে? এখন বলো তো চলার পথে, চলার পথে সে কাদের সাথে ধাক্কা খাবে আসলে? দেখো তো কাদের সাথে ধাক্কা খাবে, কাদের সাথে ধাক্কা খাবে? এই যে দুইটা অণু আমি আঁকলাম,
এই যে দুইটা অণু আমি আঁকলাম, এই যে পাশাপাশি দুইটা অণু আঁকলাম, দেখো ম্যাক্সিমাম যদি এদের বাইরের একটা পৃষ্ঠ আরেকটা পৃষ্ঠ এভাবে যদি টাচ করে থাকে তখনই কিন্তু এদের সাথে সংঘর্ষ হবে, তাছাড়া কিন্তু অন্য কারোর সাথে সংঘর্ষ হবে না। তুমি দেখো আবার বলছি যে আমাদের তুমি এই সেন্টার থেকে এই সেন্টার এতটুকু যেই দূরত্বটা হবে, এই দূরত্ব নিয়ে যদি আমি একটা রাস্তা তৈরি করি, মাঝখানের এই রাস্তাটুকুতে যে সকল অণু থাকবে সেই সকল অণুগুলোর সাথেই কিন্তু ওর একটা সংঘর্ষ হবে। জিনিসগুলা কি বুঝতে পারছো? ওকে, দেখো যেটা বলছিলাম যে আমরা এখানে যে অণুটা আছে আমরা কিন্তু অন্য সকল অণুকে স্থির চিন্তা করছি, অন্য সকল অণুকে স্থির চিন্তা করে এটাকে রাখছি সরল রৈখিক পথে। এখন এই অণুটা কাদের সাথে ধাক্কা খাবে, যেটা বলছিলাম এদের সাথে কি ধাক্কা খাবে? এখানে যেটা আছে, এখানে যে অণুটা আছে এর সাথে কি কোনো ধাক্কা খাবে? খাবে না কিন্তু। আচ্ছা, এইখানে যেটা আছে তার সাথে কি এই মাঝখানের অণুটা কোনো ধাক্কা খাবে? খাবে না। কিন্তু বলতো এর যে সেন্টার আছে এই সেন্টারটা যদি এর ভিতরে থাকে, সেন্টারটা আমি যে দাগ দুইটা দিছি এই দাগের ভিতরে যদি সেন্টারটা পড়ে যায় তখন কিন্তু এটা চলার পথে এর সাথে একটা ধাক্কা খাবে। কিন্তু যদি সেন্টারটা এর বাইরে থাকে তাইলে কিন্তু দেখো এটা চলার পথে কিন্তু ওর সাথে কোনো ধাক্কা খাবে না। তাহলে আমরা একটা রিজিয়ন পেয়ে গেলাম, যেই রিজিয়নের মধ্যে যে সকল অণুর কেন্দ্রগুলো থাকবে সেই সকল অণুগুলোর সাথেই আমাদের মেইন অণুটা ধাক্কা খাবে। আমি মেইন অণুটাকে একটু অন্য কালার দিয়ে দিই, কারণ ও তো যেন তেন অণু না, ও মেইন অণু। তাহলে খেয়াল করো, আমরা মনে করলাম এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্বটা সেই দূরত্বটাই হচ্ছে এস। ওই যে তখন ধরে নিয়েছিলাম যে পিঙ্ক কালারের একটা অণু, সেই অণুটা এস দূরত্ব পর্যন্ত দূরত্ব গেল, ওই যে বোর্ড নষ্ট হওয়ার আগে এটুকু ধরে নিয়েছিলাম বাকি সবাই স্থির আছে, এই অণুটা শুধুমাত্র এস দূরত্ব পর্যন্ত গতিশীল। তাহলে ল্যামডা সমান সমান কি হওয়ার কথা? টোটাল এস ডিভাইডেড বাই মোট ধাক্কার সংখ্যা। মোট ধাক্কা সংখ্যা, এই তো মোট ধাক্কা সংখ্যা। তাইলে আমাদের এখানে যেইটুকু জায়গা জুড়ে সে ধাক্কা খাবে সেইটা হচ্ছে, যখন সরল রৈখিক পথে চলছে তখন খেয়াল করো এতটুকু যে দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য জুড়ে যে ক্ষেত্রটা তৈরি হবে এর মধ্যেই কিন্তু ধাক্কাটা খাবে। ঠিক আছে, এখন আমরা কিন্তু এইখানে 2D ছবি দেখছি, কিন্তু আসলে কি এইটা 2D? তুমি চিন্তা করো, আমরা কিন্তু জাস্ট একটা সাইডের ছবি দেখছি, কিন্তু এটা আসলে শুধু কি উপরে নিচে অণুগুলোর সাথে এসে ধাক্কা খাবে? কেন, বোর্ডের সামনে যেগুলো আছে, বোর্ডের পিছনে যে সমস্ত অণুগুলো আছে সেগুলোর সাথেও ও ধাক্কা খাবে না? সো তার মানে হচ্ছে, খেয়াল করো, আমরা যদি এতটুকু যে ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ নিয়ে যে একটা সিলিন্ডার তৈরি হয়, এইটুকু ব্যাসার্ধ নিয়ে যে একটা সিলিন্ডার তৈরি হয়, এই সিলিন্ডারের ভিতরে যে কয়টা অণু থাকবে সেই কয়টা অণুর সাথে কিন্তু এরা সংঘর্ষে লিপ্ত হবে। দেখো, কারণ আমরা তো এখানে দুইটা অণু দিয়ে বুঝাইছি, জাস্ট একটা ডাইমেনশনে বুঝাইছি, কিন্তু অণু তো কি শুধু একটা উপরে একটা নিচে আছে, নাকি চারিদিকেই ওরকম অণু আছে যাদের সাথে ও ধাক্কায় লিপ্ত হতে পারে। সো এই জন্য আমরা কি করলাম, যখন সে সরল রৈখিক পথে যাবে তখন কাদের সাথে ধাক্কা খাবে সেটাকে দেখানোর জন্য আমরা ওর ব্যাসের পরিমাণ একটা ব্যাসার্ধ নিছি, সেই ব্যাসার্ধ দিয়ে যে সিলিন্ডারটা আঁকা হয়েছে ওই সিলিন্ডারের ভিতরে যতগুলো অণু থাকবে তাদের সাথেই কিন্তু ও সংঘর্ষে লিপ্ত হবে। তাইলে ভাইয়া দেখো তো, একক আয়তনে অণু ছিল এন সংখ্যক, একক আয়তনে অণু ছিল এন সংখ্যক, তাহলে আমাদের এই সিলিন্ডারের আয়তনের অণুর সংখ্যা কত হবে? সিলিন্ডারের ভিতরে কল্পিত সিলিন্ডার, এটা কিন্তু আসলে বাস্তবে সিলিন্ডার না, গ্যাসের ভিতরে আবার সিলিন্ডার থাকে নাকি? না তো, মানে এইখানে তো আমরা যে সিলিন্ডারটা আঁকছি এটা তো আসলে কল্পনা করে নিছি যে যখন যাচ্ছে তখন ওই অণুর যে ব্যাসের সমান ব্যাসার্ধ নিয়ে যে একটা সিলিন্ডার তৈরি হয়েছে, ওই সিলিন্ডারের যেই কল্পনাটা, ওই কল্পিত যে সিলিন্ডারটা, ওই সিলিন্ডারের আয়তন, ওই সিলিন্ডারের আয়তনটা কত? সিলিন্ডারের আয়তন যদি ভি বলি, ভি হচ্ছে পাই আর স্কোয়ার এস না? বলো তো, এস না? পাই আর স্কোয়ার এস না? কারণ এস হচ্ছে এই দৈর্ঘ্যটা, আর কি, আর তো হবে না, এখানে হচ্ছে সিগমা স্কোয়ার ইন্টু এস। কারণ কি দেখো, আমাদের যে সিলিন্ডারের যদি ব্যাসার্ধের কথাটা বলি, এই ব্যাসার্ধটুকু কিন্তু আসলে অণুর ব্যাসের সমান, অণুর ব্যাসের সমান, ঠিক আছে?
আচ্ছা, তাহলে কল্পিত সিলিন্ডারের আয়তন এত, তাহলে কল্পিত সিলিন্ডারের ভিতরে অণুর সংখ্যা কত? কল্পিত সিলিন্ডারের ভিতরে অণুর সংখ্যা কত? মোট অণুর সংখ্যা কত? একক আয়তনে অণুর সংখ্যা হয় n সংখ্যক, তাহলে কল্পিত সিলিন্ডারের ভিতরে অণুর সংখ্যা কত হবে? n ইন্টু ভি হবে না? n ইন্টু ভি হবে। সো তাহলে টোটাল অণুর সংখ্যা আমরা বলতে পারি n ইন্টু পাই সিগমা স্কোয়ার ইন্টু এস। ভালো কথা। তাইলে আমাদের ল্যামডা যখন আমরা বের করতে চেয়েছিলাম, দেখো এই ল্যামডা বের করার সময় আমাদের কি বলার কথা ছিল? ল্যামডা সমান সমান হওয়ার কথা কিন্তু এস ডিভাইডেড বাই মোট ধাক্কা সংখ্যা। সো মোট ধাক্কা সংখ্যা বের করতে গিয়ে আমি দেখলাম যে এর চলার পথে যে ওর ব্যাস পরিমাণ সিলিন্ডারে, যে কল্পিত একটা সিলিন্ডার, ওই সিলিন্ডারের মধ্যে কতগুলো অণু ছিল, যতগুলো অণু ছিল তাদের সাথেই কিন্তু সে ধাক্কাতে লিপ্ত হবে। তাহলে মোট ধাক্কা সংখ্যা হচ্ছে n ইন্টু পাই ইন্টু সিগমা স্কোয়ার ইন্টু এস। তো বস এখান থেকে এস এস কাটাকাটি হয়ে গেলে কি থাকে? 1 ডিভাইডেড বাই n পাই সিগমা স্কোয়ার। খুব ইচ্ছা করতেছে না এখানে n এর জায়গায় মোল সংখ্যা বসায় দিতে? সো এটা কিন্তু মোল সংখ্যা না। বুঝতে পেরেছো? দেখি ফেসবুকে লাইভে আসি তো এখনো। আরে সর্বনাশ, সর্বনাশ। প্লিজ মোটিভেশন ফর মেডিকেল। মেডিকেলের জন্য মোটিভেশন দিব? মানে তুমি কি অসুস্থ হতে চাচ্ছ, এই জন্য মেডিকেলের জন্য মোটিভেশন চাচ্ছ? আমি বুঝলাম না আসলে। যে ভাই আমি মেডিকেলে ভর্তি হতে চাই। মেডিকেলে তখন ভর্তি হবা যখন তুমি অসুস্থ থাকবা। ও, ডাক্তার হওয়ার জন্যও তো মেডিকেলে ভর্তি হতে হয়। আচ্ছা, এটার জন্য মোটিভেশন চাইছো, বুঝতে পেরেছি। ওকে, ক্লিয়ার। তাহলে দেখো ল্যামডার যে ভ্যালুটা আমরা পেলাম সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই n বাই সিগমা স্কোয়ার। সো এখানে n এর পরিচয়টা কি? একক আয়তনে অণুর সংখ্যা, এবং সিগমা যেটা সেইটা হচ্ছে অণুর ব্যাস। ঠিক আছে, গেল। এইবার বস চলো, আমার স্লাইডটা কিন্তু আর ফেরত এলো না। স্লাইডের মধ্যে প্রচুর জিনিসপত্র ছিল, সেগুলো সব মুছে গেছে, চিন্তা করো না, স্লাইড আমি আবার নিয়ে আসবো। ঠিক আছে, যাই হোক, দেখো আমরা যে সূত্রটা বের করলাম এটা হচ্ছে ভাইয়া ক্লসিয়াসের সূত্র। ল্যামডা সি দিয়ে যদি আমি প্রকাশ করি তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বাস 1 ডিভাইডেড বাই n পাই সিগমা স্কোয়ার। এখন আমরা কি করছিলাম? আমরা একটা অণুকে গতিশীল ধরে বাকি সবাইকে স্থির ধরে নিছিলাম না? কিন্তু ম্যাক্সওয়েল এই কাজটা করে নাই। ম্যাক্সওয়েল যেটা করছে যে সে হচ্ছে আণবিক বেগ বন্টন নামে আরেকটা থিওরি আছে, সেই থিওরিটা অ্যাপ্লাই করে এই ল্যামডার সমীকরণে একটা ছোট্ট চেঞ্জ নিয়ে আসছে। এটার প্রমাণটা আমাদের বইতে নাই এবং লাগবেও না, তুমি চাইলে নিজে ঘাটাঘাটি করে শিখে নিতে পারো। তো সেই সূত্রের মধ্যে কি আসে? ম্যাক্সওয়েলের যে সূত্রটা আছে, ম্যাক্সওয়েলের যে সূত্রটা আছে সেইটা হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 n পাই সিগমা স্কোয়ার, আর কিচ্ছু না। ঠিক আছে, n পাই সিগমা স্কোয়ার। এখানে কি করছিল সে? সে হচ্ছে আণবিক বেগ বন্টন, আণবিক বেগ বন্টন, বেগ বন্টন এই কনসেপ্টটা ইউজ করে সে হচ্ছে, মানে আলটিমেটলি ক্লসিয়াস যে কাজটা করছিল একটা অণুকে গতিশীল ধরে নিছিল, কিন্তু ম্যাক্সওয়েল যখন হিসাব করছে ল্যামডার ভ্যালুটা তখন সে একটা অণুকে আর গতিশীল ধরে নাই, সে সকল অণুকে গতিশীল ধরেই তারপরে চিন্তা করছে। এই জন্য যদি তোমাকে কখনো গড়মুক্ত পথ বের করতে বলে তাহলে উচিত হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্রটা দিয়েই করা। কিন্তু যদি পরীক্ষায় ডিরেক্টলি বলে দেয় ক্লসিয়াসের সূত্র দিয়ে করো, তাহলে ক্লসিয়াসেরটা দিয়েই করবা। কিন্তু যদি ম্যাক্সওয়েলের কথা উল্লেখ করে না দেয় বা কোনো কিছুই উল্লেখ করে না দেয় তাহলে ম্যাক্সওয়েলেরটাই আমরা করব। আরেকটা আছে সেটা হচ্ছে বোল্টজম্যানের, বোল্টজম্যান। সো বোল্টজম্যানের সূত্রটাতে জাস্ট কি আছে, এখানে 3/4 একটা সহগ আছে এবং বাকিটুকু একই রকম n পাই সিগমা স্কোয়ার। তো যদি কখনো বলে বোল্টজম্যানের থিওরি অনুযায়ী তুমি ল্যামডার ভ্যালু ব্যাখ্যা করো বা ল্যামডার সূত্রটা বের করো, ল্যামডার মান বের করো, তাহলে এটা। যদি বলে দেয় ক্লসিয়াস, এটা হচ্ছে ক্লসিয়াসের, এটা হচ্ছে ক্লসিয়াস যেটা আমরা থিওরিটা প্রমাণ করলাম, ক্লসিয়াস সেই অনুযায়ী হচ্ছে সূত্র এটা, ম্যাক্সওয়েল অনুযায়ী এটা, আর হচ্ছে বোল্টজম্যান অনুযায়ী হচ্ছে 3/4 n পাই সিগমা স্কোয়ার। ঠিক আছে, ভেরি গুড। আমরা অনেক ম্যাথ করব, কিন্তু সেই ম্যাথ করার আগে আমরা আরো কয়েকটা জিনিস একটু দেখে নেই ছোট করে। এগুলাকে ডান দিকে রেখে দিই, হ্যাঁ, এগুলাকে ডান দিকে রেখে দিলাম।
ওকে, ভেরি গুড। সো এবার দেখো আমরা n এর পরিচয়টা কি পাইছিলাম? n সমান সমান ছিল হচ্ছে n/v। তো আমরা যখন pv সমান সমান nRT করি তখন n এর জায়গায় হচ্ছে n/na ইন্টু RT pv। তো এইখান থেকে আমরা হচ্ছে n/v যেটা একক আয়তনে অণুর সংখ্যা সেটা সমান পাই হচ্ছে pna ডিভাইডেড বাই RT। তো ভাইয়া একটু খেয়াল করো যে ল্যামডার যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম, গড় মুক্ত পথ, এই যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম, এই গড় মুক্ত পথ সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই ছিল n পাই সিগমা স্কোয়ার। এখন এই n এর জায়গাতে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি? n এর জায়গাতে আমি কি n/v বসাতে পারি না? n/v যদি আমি এখান থেকে বের করি সেটা কি আসে? এইটা আসে হচ্ছে n/v মানে এখানে আসে হচ্ছে na ইন্টু পি এবং উপরে আসবে হচ্ছে r ইন্টু টি। এই বুঝছো কি করছি? n/v, n/v মানে কি? n/v মানে কি? n/v মানে যেইটা সেটাকে টাস করে এখানে বসাইছি, ঠিক আছে? n/v এর যে ভ্যালুটা সেটা টাস করে এখানে বসানোর পরে pna RT পাইছি। আশা করি বুঝেছো। এখন দেখো আরেকটা সূত্র আছে, আমরা কি জানি? এই যে বোল্টজম্যান কনস্ট্যান্ট নামে একটা কনস্ট্যান্ট ছিল r/na। তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালুকে আমরা দেখো এখান থেকে যদি এই যে যদি আমরা r/na কে আলাদা করি তাহলে কি লেখা যায়? পাই সিগমা স্কোয়ার কে ইন্টু পি, এভাবে করে লেখা যায় না? তাহলে এটাও আরেকটা সূত্র, এগুলা লিখে রেখো। বইতে ডিরেক্টলি এগুলো নাই, কিন্তু ম্যাথ করতে গেলে লাগতে পারে। আচ্ছা, এছাড়া এটা তো দুইটা আমরা সূত্র বের করলাম। এছাড়া ছোট্ট বন্ধুরা তোমরা দেখো ল্যামডা সমান সমান আমরা কিন্তু দেখেছিলাম এন উপরে না, উপরে কি বসে? 1, এখানে বসে n পাই সিগমা স্কোয়ার। বলো তো এইটা মানে একক আয়তনে অণুর সংখ্যা। আমরা যদি একটি অণুর ভর দিয়ে গুণ দেই, একটি অণুর ভর দিয়ে গুণ দেই তাহলে কি হবে? একটি অণুর ভর দিয়ে গুণ দিলাম, m এর পরিচয় কি? m এর পরিচয় হচ্ছে একটি অণুর ভর। একটি অণুর ভর, এটা হচ্ছে m। সেই একটি অণুর ভর দিয়ে যদি আমি উপরে নিচে গুণ দেই তাহলে দেখো তো, হ্যাঁ থাকুক, কিসের কথা বলছো? আমি কি ভুল লিখছি কিছু? কে উপরে হবে তো, ও r/na। ও ছি 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 ছি, আমি তো কেটাকে উপরেই লিখেছি, তোমরা কি দেখতে পাচ্ছ না? ছি 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 ছি, আমি তো উপরেই লিখেছি। কে বলেছে নিচে লিখেছি? কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ কিন্তু নেই। সরি, আন্তর্জাতিকভাবে দুঃখিত, ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি। দেখো তাইলে এখানে এটা কে উপরে হবে? হ্যাঁ ওই যে r/na। আর r/na এগুলো আবার ভুল ধরতে হয়? ছি ছি ছি, এগুলো তো বুঝে নিতে হয়। সো m হচ্ছে একটা অণুর ভর। এখন বস আমারে বলো তো, ল্যামডা সমান সমান আমরা উপরে যদি m লিখি, m আর n গুণ করলে কি পাবো বলো তো? n মানে ছিল একক আয়তনে অণুর সংখ্যা। সো যখন আমি অণুর সংখ্যাকে একটা অণুর ভর দিয়ে গুণ দিব তখন কি আমি গ্যাসের মোট ভর পেয়ে যাব না? তখন আমি গ্যাসের মোট ভর পেয়ে যাব না? দেখো কথা শোনো ভালো করে। n মানে কি ছিল? সরি, এই যে স্মল n মানে কি ছিল? n/v ছিল। তো আমরা কি করলাম? এটাকে m দিয়ে গুণ করলাম, এটাকেও m দিয়ে গুণ করলাম। তো বস একটু দেখো তো, m ইন্টু n। আচ্ছা, একটি অণুর ভর যদি m হয় তাহলে n সংখ্যক অণুর ভর কত? m ইন্টু n। তার মানে এটা কি, কিন্তু খেয়াল করো, এটা কিন্তু মোট ভর, গ্যাসের মোট ভর, মোট ভর। তাহলে যখন এখানে মোট ভর আছে ডিভাইডেড বাই আয়তন, তার মানে এই জিনিসটা কি আসলে আমাদের ঘনত্ব নির্দেশ করছে না? m ইন্টু n মানে ঘনত্ব প্রকাশ করছে না? তাহলে বলো তো এই যে m ইন্টু n, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? ঘনত্ব রো ইন্টু পাই ইন্টু সিগমা স্কোয়ার, এইভাবে করে প্রকাশ করা যায়। এই বুঝিতে পারিয়াছো? দেখো m ডিভাইডেড বাই রো পাই সিগমা স্কোয়ার। তো দেখো অনেকগুলো সূত্র, কিন্তু সবগুলাই তুমি কিন্তু বের করে নিয়ে আসতে পারবা, কনসেন্ট্রেশন পাবো। গুড। এই যে কেন এই অধ্যায় এই জন্য ভালো লাগবে না যে একটা প্রমাণ করে কতগুলা সূত্র পাইছো? এটা তো আরো ভাল লাগার কথা।
এখান থেকেই তো ধরো তুমি সূত্রগুলা যে একটার সাথে আরেকটা লিঙ্ক, এইটা যখন বুঝতে পারবা তখনই তো তোমার কাছে আরো বেশি ভালো লাগবে। হোর পাগল, একটার সাথে আরেকটার ভ্যারিয়েবলের যেই সম্পর্ক, এইটা তো আমি মুখস্থ করছি না। যদি মুখস্থ করতাম তাইলে এক কথা হতো, কিন্তু আমরা তো সবগুলা কি একটার সাথে আরেকটা কত সুন্দর রিলেশন, এটা দেখলেই তো ভালো লাগার কথা। এই ভালোবাসা থেকেই তো পড়াশোনা করার কথা, আর কিসের মোটিভেশন। ঠিক আছে, তাহলে এই কয়েকটা সূত্র মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা বুঝলাম। যখন দেখছো তখন এদিক থেকে এদিকে এসো, তারপরে এদিক থেকে এদিকে এসো, তারপরে ওকে গেল। এখন আসো, আমরা কয়েকটা জিনিস নিয়ে কথা বলেছিলাম। কি কি সেটা ছিল, দেখো ল্যামডা সমান সমান ওই যে আমরা বলছিলাম না CRMS ডিভাইডেড বাই n/t ছিল। তাহলে n/t এটা সমান সমান তো ভাইয়া CRMS ডিভাইডেড বাই ল্যামডা। এটাকে আমি এক জায়গাতে একটু রেখে দিলাম। আচ্ছা, তোমাকে যদি আগে আমরা যে সূত্রগুলা লিখলাম সেই সূত্রগুলা থেকে, এই কই গেল, ওকে। সো দেখো আগে আমরা যে সূত্রগুলা লিখলাম এই সূত্রগুলা থেকে যদি কেউ বলে যে ল্যামডার সাথে বলো তো দেখি আমাদের অণুর ব্যাসের সম্পর্ক কেমন, অণুর ব্যাসের সম্পর্ক কেমন, সেটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। এগুলো সব অবজেক্টিভে আসে, খেয়াল করো। ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/σ²। আচ্ছা, তারপরে যদি বলে, আচ্ছা এটা একটু ফিল করি তো যে ভাই আসলেই ল্যামডার যেটা সেটার সাথে এটার যে ব্যস্তানুপাতিক সম্পর্ক এটাকে আসলে কিভাবে করে আমরা চিন্তা করতে পারি। বলো তো দেখি, যখন অণুর সাইজগুলা ছোট ছোট, যখন অণুর সাইজগুলা ছোট ছোট, তখন বলো তো ধাক্কার পরিমাণ কি বেশি হবে না কম হবে? দেখা যাবে এটা সাইড দিয়ে চলে গেছে, তাহলে কিন্তু দেখো পথগুলা কিন্তু অনেক বেশি বড় হতে পারবে। কিন্তু যদি এরকম হয় যে না ভাই অণু যেগুলো আছে অণুগুলো নিজেরা অনেক বড় বড় অণু, তাহলে কি হবে? যাইতে গেলেই ধাক্কা খাবে না, যাইতে গেলেই ধাক্কা খাবে না, তাহলে এই রাস্তাগুলো কি টোটাল ছোট ছোট হয়ে যাবে না? তো দেখো সিগমা যেটা, এটা ছিল অণুর ব্যাস অর্থাৎ অণুর সাইজ। অণুর সাইজ যত বড় হবে তত ল্যামডা ছোট হবে, মানে কি বেশি বেশি ধাক্কা খাবে, একটু পরপর গিয়েই ধাক্কা খাবে। তো বুঝছো? আচ্ছা, এরপরে যদি বলে যে ল্যামডার সাথে আমাদের একক আয়তনে অণুর সম্পর্ক কেমন, সেটা হচ্ছে 1/n। 1/n এটাও বোঝা যায় যে ধরো একক আয়তনে অণু যদি অনেক বেশি থাকে তাহলে কি ধাক্কার পরিমাণ অনেক বেশি হবে না? তাহলে রাস্তা কি ছোট ছোট একটু পর পরই সে ধাক্কা খাবে, তাহলে ল্যামডার ভ্যালুটা তখন কিন্তু অনেক ছোট হয়ে থাকবে। যদি একই জায়গার মধ্যে অনেকগুলো অণু থাকে, একক আয়তনে অনুসংখ্যা যদি বেশি হয় তাহলে কিন্তু ওই অল্প একটা জায়গার মধ্যে যদি অনেক সংখ্যক অণু থাকে তখন ধাক্কা কিন্তু সে ঘন ঘন ধাক্কা খেতে থাকবে, তাহলে মুক্ত পথের গড়টাকে অনেক ছোট হয়ে যাবে না? অর্থাৎ একটু ছোট রাস্তা পরপরই সে ধাক্কা খাবে। তাহলে এটাও কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক যে পরিমাণ যত বাড়বে ল্যামডার মানটা তত কমতে থাকবে। ওকে, ভেরি গুড। এরপরে যদি তোমার কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো দেখি, যদি আমাদের কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার যদি বাড়ানো হয়, কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে ল্যামডার পরিবর্তন কিভাবে হবে? দেখো তো, তাহলে কি ল্যামডার পরিবর্তন সমানুপাতিক না? তাহলে কনস্ট্যান্ট প্রেসারে যখন বলছে তখন কি আমি হচ্ছে এই সূত্রটার মধ্যে দেখব কনস্ট্যান্ট প্রেসার পি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ল্যামডা কি প্রপোর্শনাল টু টি না? এটাকে তুমি চিন্তা করতে পারো কিভাবে, যখন টেম্পারেচার বাড়ায় দিচ্ছ তখন অণুগুলা কি সবাই দূরে দূরে সরে যাবে না? সো যদি দূরে দূরে অণুগুলা সরে যায় তাহলে একটা অণুর সাথে ধাক্কা খাওয়ার পরে কিন্তু আরো অনেক দূরত্ব যাওয়ার পরে আবার ধাক্কা খাবে, আবার দূরত্ব যাওয়ার পরে ধাক্কা খাবে। অর্থাৎ টেম্পারেচার যত বাড়বে তত তো অণুগুলো ছড়ায় ছিটায় গেল। যখন কনস্ট্যান্ট প্রেসার তখন কিন্তু ছড়ায় ছিটায় গেল। সো যখন ছড়ায় ছিটায় যাচ্ছে তখন কিন্তু অণুগুলার গড় মুক্ত পথের পরিমাণও বেশি হবে, কারণ ধাক্কাটা অনেকক্ষণ পরপর খাবে। আচ্ছা, যদি বলা হয় কনস্ট্যান্ট প্রেসারে, এটা কোন সময়, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে, কনস্ট্যান্ট প্রেসারে যদি বলা হয় আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচারে চাপ বাড়লে কি হবে, তাহলে কি আমরা করতে পারবো না? ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/p, দেখো সূত্র থেকে কিন্তু আসছে ল্যামডা ইজ ইয়াল্লা আবার গেছে, ও না এ কি ভাই ভাই এ কি, ল্যামডা is proportional to আরে
কি মুসিবত। এটা কখন? এটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে, কনস্ট্যান্ট টেম্পারেচারে, ঠিক আছে? যে কনস্ট্যান্ট টেম্পারেচার যখন থাকবে, যদি গ্যাসের প্রেসার বাড়তে থাকে তাহলে কি, গ্যাসের যদি চাপ বাড়ে তাহলে কি ধাক্কার পরিমাণ আরও বাড়ে না? ওই যে মনে আছে পাত্রের দেয়ালে ধাক্কার পরিমাণ অনেক বেশি হবে। সো তুমি যদি কনস্ট্যান্ট টেম্পারেচার রাখো, যখন কনস্ট্যান্ট টেম্পারেচারে, এভাবে আসো, যখন কনস্ট্যান্ট টেম্পারেচারে তুমি প্রেসার বাড়াচ্ছ তখন কি ভলিউম কমে যায় না? বয়েলের সূত্র চিন্তা করো তো, টেম্পারেচার কনস্ট্যান্ট, বয়েলের সূত্র, প্রেসার বাড়লে কি ভলিউম কমে যায় না? সো যখন প্রেসার বাড়ছে, ভলিউম কমে যাচ্ছে, তখন কিন্তু তাদের যে গড় দূরত্ব সেগুলোও কিন্তু কি হতে থাকবে, সেটা হচ্ছে তোমার এই প্রেসার যত বাড়বে তত ল্যামডার ভ্যালু কমতে থাকবে আস্তে আস্তে, অর্থাৎ তত ঘন ঘন সে ধাক্কা খেতে থাকবে। আর কিছু কি বাকি থাকে? ঘনত্বের সাথে সম্পর্ক কেমন বলো তো? ঘনত্বের সাথে সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। এটা তো এমনি বোঝা যায় যে যেহেতু আমরা ঘনত্ব যদি অনেক বেশি হয় তার মানে কি একক আয়তন অনুসংখ্য অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে ধাক্কার পরিমাণ বেশি হবে, অর্থাৎ ল্যামডার পরিমাণটা কিন্তু ছোট হতে থাকবে। তাহলে আরও যদি কিছু থাকে সেগুলো তুমি আনতে পারবা। আসলে আর কিছু কি আছে আদৌ? আর কোনো ভ্যারিয়েবল আসলে নাই। ওকে, তাহলে এখন খেয়াল করো যে যদি আমাদেরকে বলে, বলো তো টেম্পারেচার বাড়লে একক সময়ে ধাক্কার পরিমাণ কি বাড়বে না কমবে? টেম্পারেচার বাড়লে একক সময়ে ধাক্কার পরিমাণ বাড়বে না কমবে? এই লেভেলে যখন চিন্তা করতে যাবা তখন তোমার একটু সময় লেগে যাবে। সো এই ক্ষেত্রে সূত্র দিয়ে আসাটাই সবচাইতে সেফ। তুমি দেখো যে একক সময় ধাক্কা সংখ্যা মানে কি, এন বাই টি এর কথা জিজ্ঞেস করছে। এখন এই এন বাই টি যেটা, সেটা তো ভাই ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক। ল্যামডাটা কি টেম্পারেচারের সাথে সমানুপাতিক ছিল না? তাহলে এটাও হবে টেম্পারেচারের সাথে ব্যস্তানুপাতিক। আচ্ছা, তারপরে দেখো একক সময় ধাক্কা সংখ্যা, এই জিনিসটা 1/ল্যামডা, তাই তো? 1/ল্যামডার সাথে প্রপোর্শনাল। তার মানে কি, এটা হচ্ছে আমাদের ওই যে তোমার প্রেসারের সাথে সমানুপাতিক। এই যে যেহেতু এটা ব্যস্তানুপাতিক ছিল তাই প্রেসারের সাথে সমানুপাতিক, এন বাই টি হচ্ছে প্রেসারের সাথে সমানুপাতিক। তারপরে আমি যদি প্রত্যেকটার জন্য এভাবে করে করতে চাই যে এন বাই টি ইজ প্রপোর্শনাল টু 1/ল্যামডা, তাহলে ইজ প্রপোর্শনাল টু সিগমা স্কোয়ার। এন বাই টি ইজ প্রপোর্শনাল টু 1/ল্যামডা ইজ প্রপোর্শনাল টু এন। ঠিক আছে? তো প্রত্যেকটার জন্য কিন্তু আমরা দেখো আবার আলাদা আলাদা করে এটা লিখতে পারবো। একক সময় ধাক্কার যেই সংখ্যা, একক সময় ধাক্কা সংখ্যা, এই জিনিসটা টেম্পারেচারের সাথে বাড়বে না কমবে? একক সময় ধাক্কা সংখ্যা এটা কি প্রেসারের সাথে বাড়বে না কমবে? এইভাবে করে যদি জিজ্ঞেস করে তাহলে সবসময় কি করবা, তুমি সমীকরণ থেকে অ্যান্সার করার চেষ্টা করবা। ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসো যদি বলে পরপর দুটি ধাক্কা খাওয়ার কথা, পরপর দুটি ধাক্কা খাওয়ার কথা যদি বলে, দেখো পরপর দুটো ধাক্কা খাওয়া তার মানে কি টি বাই এন না? টি বাই এন। সো টি বাই এন মানে কি ল্যামডা ডিভাইডেড বাই সিআরএমএস, ল্যামডা ডিভাইডেড বাই সিআরএমএস। তো টি বাই এন এটা হচ্ছে পরপর দুইটা ধাক্কা খাওয়ার মধ্যবর্তী যে সময়টা, সেইটা তুমি যদি একক নিয়েও একটু চিন্তা করো তাহলেও অনেক সময় প্যাচ লেগে যায়, ভাই ল্যামডা বাই সিআরএমএস কোনটা আর সিআরএমএস বাই ল্যামডা কোনটা। তুমি চিন্তা করবা যে আমাকে কোন এককটা সুইটেবল। দেখো তো আমাকে যদি বলে যে একক সময়ে ধাক্কা সংখ্যা, একক সময়ে ধাক্কা সংখ্যা, তাহলে বলো তো এটার এককটা কি হবে? একক সময়ে ধাক্কা সংখ্যা এটা কি এত টি পার সেকেন্ড এরকম হবে না? অর্থাৎ সেকেন্ডটা নিচে থাকবে না। তাহলে দেখো তুমি যদি ল্যামডা বাই সিআরএমএস করো, সিআরএমএস মানে তো বেগ, সো উপরে হচ্ছে মিটার, এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে মিটার মিটার কাটাকাটি করে সেকেন্ড এককটা উপরে থাকছে, কিন্তু আমার দরকার কি একক সময় ধাক্কা সংখ্যা মানে পার সেকেন্ড একটা একক দরকার। তাহলে এটা কিভাবে পাবো? সিআরএমএস ডিভাইডেড বাই ল্যামডা, সো উপরে আসছে হচ্ছে মিটার পার সেকেন্ড আর ল্যামডা মানে মিটার, তাহলে পার সেকেন্ড কিন্তু হচ্ছে এখানে। তো এটা হচ্ছে পরীক্ষার হলে তাড়াতাড়ি তুমি যদি ক্যালকুলেট মানে চিন্তা করতে চাও যে সিআরএমএস বাই ল্যামডা না ল্যামডা বাই সিআরএমএস। ঠিক আছে? একইভাবে দেখো আমরা যদি পরপর দুটি ধাক্কা খাওয়ার সময়, পরপর দুটি ধাক্কা খাওয়ার সময়, সো তার মানে কি একটা সময় চাইছে না, একটা টাইম চাইছে, তার মানে এককটা কি হবে? সেকেন্ডে হবে। তাহলে সেকেন্ডে যদি একক হয়, দেখো তো তুমি যদি সিআরএমএস পার ল্যামডা দাও তাহলে একক কি মিটার পার সেকেন্ড, আর এখানে মিটার, তাহলে একক তো পার সেকেন্ড হয়ে যাচ্ছে, এটা তো আমরা চাই না। তো তাহলে ল্যামডা পার সিআরএমএস যদি দাও তাহলে উপরে হচ্ছে মিটার আর নিচে হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার মিটার কাটাকাটি করে সেকেন্ড আসছে। তো এভাবে করে তুমি খুব দ্রুত এটা কিন্তু চিন্তা করে ফেলতে পারবা যে পরপর দুটো ধাক্কা খাওয়ার সূত্র কোনটা আর হচ্ছে একক সময় ধাক্কা সংখ্যার সূত্রটা কোনটা।
তাহলে একইভাবে তুমি কিন্তু টি বাই এন অর্থাৎ পরপর দুটো ধাক্কা খাওয়ার যেই সূত্রটা, এইটা কিন্তু দেখো ল্যামডার সাথে প্রপোর্শনাল। তার মানে কি, ল্যামডার সাথে প্রপোর্শনাল মানে ল্যামডা যেভাবে করে প্রত্যেকের সাথে সমানুপাতিক ব্যস্তানুপাতিক ছিল সেই অনুযায়ী কিন্তু এখানে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো অসংখ্য প্রশ্ন কিন্তু এখান থেকে চাইলেই দিতে পারে, অসংখ্য প্রশ্ন এখান থেকে চাইলেই দিতে পারে। ঠিক আছে, টি বাই এন এর সাথে যেহেতু ল্যামডা হচ্ছে প্রপোর্শনাল সম্পর্ক, তাই হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে ওই যে 1/σ², তারপরে টি বাই এন ইজ প্রপোর্শনাল টু যেহেতু ল্যামডা, তাহলে প্রপোর্শনাল টু 1/n। বুঝতে পারছো? প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি এভাবে করে চিন্তা করে করে বের করতে পারো, অথবা তুমি একবারে সূত্র যেহেতু জানো প্রত্যেকটা সূত্র থেকে আলাদা আলাদা করে আসতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাব ম্যাথের মধ্যে। ঠিক আছে, ম্যাথের মধ্যে যাব, কিন্তু ছোট্ট বন্ধুরা আমি একটু দেখি আমার এখানে কোনো সমস্যা আর হয় কিনা। এগুলো আগে ডিলিট করে আমি আগে আবার পিডিএফটা এখানে ইম্পোর্ট করি। আরে কি যে হবে এখন, যদি কোনো ঝামেলা হয় তাহলে না আমি আর পিডিএফটা তোমাদেরকে দিতে পারবো না, এটা একটা মহা মুসিবতের মধ্যে পড়ে যাব তখন। আমি আগে একটু সেভ দিয়ে নিই, দাঁড়াও। এটাকে হচ্ছে সেভ দেয় কী করে, এটাকে দেখি কোনোভাবে সেভ করা যায় কিনা, যে কোনো একটা নামে আমি সেভ করে রাখলাম, তারপর যা হওয়ার হবে। লাগলে দুইটা পিডিএফ তখন মার্চ করে দিব নে। ঠিক আছে, এবার বন্ধ করি, এটাকে বন্ধ করে আরেকবার চালাই। এবার আমরা কয়েকটা ম্যাথ করবো, ম্যাথ করলেই ছুটি, ম্যাথ করে ফেললেই ছুটি। 35, ভাইয়া ঘুম পাইছে, ছুটি দেন। ছুটি ছুটি অসংখ্য ছুটি দিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা ছুটি চাইছো আমি দিব না, এটা কি হয় কখনো সম্ভব? বলো, এটা কখনো আজ পর্যন্ত হয়েছে যে তোমরা ছুটি চাইছো আমি দেইনি? হ্যাঁ, তোমরা আমাকে এত খারাপ ভাবো? ছি ছি ছি। আচ্ছা, এখানে না সুন্দর করে যেগুলো লেখা ছিল, আরে এই যে একটা মাত্র অণুকে গতিশীল এবং অন্যান্য অণুকে স্থির ধরে আগের সমীকরণটি প্রতিপাদন করা হয়েছে, কিন্তু অণুগুলো সকলেই গতিশীল, সকল অণুর গতিশীল এই তো এখানে আমাদের সুন্দর মতো লেখার কথা ছিল। যাই হোক, আমরা আসলে ম্যাথের মধ্যে ঢুকি। ম্যাথ দেখো কি বলছে এখানে, সুন্দর সুন্দর সূত্র। এখানে আমাদেরকে বলল কোন গ্যাসের অণুর ব্যাস বলা আছে, তার মানে কি ভাই, সিগমার মান দেওয়া আছে। কি সুন্দর দেখো, এরকম ধরতে পারলে কিন্তু ভাল লাগে। অণুর ব্যাস এত মিটার দেওয়া আছে, 10⁻⁻10 মিটার দেওয়া আছে, এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা, প্রতি ঘন সেন্টিমিটারে হচ্ছে অণুর সংখ্যা 6 × 10⁻20। তো এটা তাহলে কি ভাই, এন দেওয়া আছে না, বলো তো এনের এককটা কি? 6 × 10⁻20 এতটি পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, এখন অঙ্ক করার সময় আমাকে এককগুলো সেম হিসেবে রাখতে হবে। বলো তো 1 সেন্টিমিটার কিউব এ যদি অণু থাকে এতটা, তাহলে 1 মিটার কিউবে অণু থাকবে কয়টা? আমরা তো এটা জানি যে 1 সেন্টিমিটার কিউব এইটা মানে হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব। ওই যে প্রথম ক্লাসে দেখাইছিলাম ভাঙচুর করে। তো তাহলে দেখো আমরা কিন্তু 1 মিটার কিউব বলতে আসলে তাহলে কি বুঝি? 1 মিটার কিউব মানে হচ্ছে 10⁻6 সেন্টিমিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার কিউবে একদম ঐকিক নিয়ম, দেখো 1 সেন্টিমিটার কিউবে অণু থাকে 6 × 10⁻20t। তাইলে ভাইয়া 10⁻6 সেন্টিমিটার কিউব মানে যেটা হচ্ছে 1 মিটার কিউব, এতটিতে অণু থাকবে কতটা? 6 × 10⁻20 ইন্টু হচ্ছে 10⁻6, এতটি, এতটি পার মিটার কিউব। দেখো তো বুঝছো কিনা, এতটি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে এভাবে করে ভেঙে নিবা, এইভাবে করে ভেঙে নিবা, বোঝার চেষ্টা করো, জিনিসগুলা বোঝার চেষ্টা করো, বোঝার পরে মুখস্থ করে ফেলবা, বুঝার পরে মুখস্থ করে ফেলবা, তাহলে অঙ্ক তাড়াতাড়ি করতে পারবা। তো তাহলে অণুর গড় মুক্তপথ বের করতে বলছে। সো ল্যামডা সমান সমান সূত্র কি দেখছিলাম আমরা, 1/ম্যাক্সওয়েল, এটা দিয়ে যদি করি √2n π⁡σ²। তাহলে ভাই এখান থেকে বসাবা, জাস্ট ইয়াটা ঠিক রেখো তাহলেই হবে। কোনটা ঠিক রাখবা? এককটা ঠিক রেখো। n এর পরিচয় হচ্ছে 6 × 10⁻26 হবে, পাই মানে হচ্ছে 3.1416 ইন্টু সিগমা যেটা সেটা হচ্ছে কত, 3 × 10⁻⁻10 স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ল্যামডা, এটা হিসাব করে ফেলবা, এটা হিসাব করে ফেলবা। ভাই 10-11টা ক্লাস লাগবে বলছি না, কয়টা লাগবে? আর 2টা লাগবে, এইটা 10 নম্বর ক্লাস আর 2টা লাগবে। আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত যে 12টা লেগে যাচ্ছে, 11টা বলছিলাম। হ্যাঁ, আসছে। ওকে, তাহলে এটা পারবা আশা করি। গেল, পরের অঙ্কে যাই। দেখো
কি বললো এখানে? কোনো অণুর কার্যকর ব্যাস বলে দিছে, কোনো অণুর কার্যকর ব্যাস বলে দিছে এত মিটার। আচ্ছা, কার্যকর ব্যাস মানে কত ভাই? সিগমা সমান সমান হচ্ছে 3 ইন্টু 10⁻⁻10 মিটার, এবং গড় মুক্ত পথ ল্যামডার মান হচ্ছে 2.4 ইন্টু 10⁻⁻8 মিটার। উক্ত গ্যাসের একক আয়তনে অণুর সংখ্যা নির্ণয় করো, মানে এন এর মানটা বের করতে বলছে। ভাই পারবো না আমরা? এই পারবো না কেন? তুমি যদি সূত্রের মধ্যে আগে বসাও তাহলে তো ভাই এটা হয়েই যাচ্ছে। ল্যামডা সমান সমান কি হচ্ছে? 1 বাই ছিল n √2 n পাই সিগমা স্কোয়ার, √2 n পাই সিগমা স্কোয়ার। তাহলে এখান থেকে n এর যেই ভ্যালু সেটা আমরা কিভাবে পাচ্ছি? 1 ডিভাইডেড বাই √2 পাই ল্যামডা সিগমা স্কোয়ার। তো ইজিলি আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো বসাবো। ল্যামডার মান সুন্দর করে দেওয়া আছে, সিগমার মান সুন্দর করে দেওয়া আছে, জাস্ট এন এর ভ্যালু বের করে ফেলবো। একক আয়তনে অণুর সংখ্যা কত? আচ্ছা, এটা গেল পার্ট 1 এর প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন আমাদেরকে বলেছে সহজ, বলেছে যদি অণুগুলোর মূল বর্গবেগ এত হয়, তার মানে সিআরএমএস একটা দেওয়া আছে, সিআরএমএস হচ্ছে 10⁻³ মিটার পার সেকেন্ড হয়, তবে প্রতি সেকেন্ডে সংঘটিত ধাক্কার সংখ্যা নির্ণয় করে। বলো, সিআরএমএস বাই ল্যামডা হবে না? কারণ প্রতি সেকেন্ডে ধাক্কা সংখ্যা জানতে চাইছে, তার মানে কি সেকেন্ডটা নিচে থাকবে। প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা, প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা, তাহলে এটা হবে কত? এই যে n/t, এটা সমান সমান হচ্ছে সিআরএমএস ডিভাইডেড বাই ল্যামডা হবে। সিআরএমএস এর মান দেওয়া আছে, ল্যামডার মান এখানে দেওয়া আছে, তাহলে সিআরএমএস হচ্ছে 10⁻³ এবং ল্যামডার মানটা হচ্ছে 2.4 ইন্টু 10⁻⁻8। ঠিক আছে, তাহলে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা বের হয়ে গেল। বুঝতে পেরেছ? মনে করো কোনো একটা অণুর, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা অণুর ধরো যে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, অর্থাৎ 1 সেকেন্ডে সে 10 মিটার করে যায়। আর ল্যামডার মান মনে করলাম 2 মিটার, তার মানে কি 2 মিটার পর পর সে ধাক্কা খায়। তাহলে প্রতি সেকেন্ডে ধাক্কা খাবে কত করে বলো তো? 1 সেকেন্ডে সে গেছে 10 মিটার দূরত্ব, টোটাল গেছে 10 মিটার। আর সে 2 মিটার পর পর ধাক্কা খায়, 2 মিটার পর 2 মিটার পর 2 মিটার পর 2 মিটার পর 2 মিটার পর, টোটাল 2 মিটার পর পর সে ধাক্কা খায়। তাহলে 1 সেকেন্ডে সে ধাক্কা খাবে কয়টা? এই পুরোটুকু তো 1 সেকেন্ড। 1 সেকেন্ডে সে 10 মিটার দূরত্ব যায়, এটা আমাদের সিআরএমএস থেকে পেলাম। তাহলে ল্যামডার মান যদি 2 একক করে হয়, তাহলে 2 মিটার পর পর সে ধাক্কা খায়, তাই না? ল্যামডার মান 2 মানে কি? গড় মুক্ত পথ 2 মিটার মানে কি? 2 মিটার পরে সে আরেকটা অণুর সাথে ধাক্কা খাবে, 2 মিনিট পরে সে আরেকটা অণুর সাথে ধাক্কা খাবে। তাহলে 2 মিটার পর পর ধাক্কা খাবে, 2 মিটার পর পর ধাক্কা খাবে, ধাক্কা খাবে, ধাক্কা খাবে। তাহলে 10 মিটার যেতে কয়টা ধাক্কা খাবে? 5টা ধাক্কা খাবে। অর্থাৎ 10 মিটার গেছিল 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে সে টোটাল 5টা ধাক্কা খাবে। বুঝতে পারছো? এভাবে করেও চিন্তা করতে পারো। ঠিক আছে ভাই, অরিজিনাল সূত্র দিয়ে করলে হবে না। অরিজিনাল সূত্র মানে কোনটার কথা বলতেছো? অরিজিনাল সূত্র মানে এটা আবার কোনটা? ওকে, শিশিরাঙ্গ টপিক বাকি। হ্যাঁ, চ্যাপ্টার শেষ করছি নাকি? আল্লাহ, চ্যাপ্টার বাকি আছে এখন। ওকে, পরেরটা দেখো। এটা সুন্দর একটা অঙ্ক। এখানে আমাদেরকে বলছে টেম্পারেচার দেওয়া আছে। টেম্পারেচার ভাই সবসময় সারা জীবনের জন্য, এই চ্যাপ্টারে টেম্পারেচার মানেই কিসে করে নিবা? কেলভিনে করে নিবা। সো এটা দেওয়া আছে 273 কেলভিন, কোনো আলাপ নাই, 273 কেলভিন। এক বায়ুমণ্ডলীয় চাপ, ওয়াও, 101.325, এসআই এককে নিলে এত নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, যদি নাইট্রোজেনের অণুর সংঘর্ষের মধ্যে গড় দূরত্ব, দেখো অণুর সংঘর্ষের মধ্যে গড় দূরত্ব, তার মানে দেখো ল্যামডাটাকে একটু ভিন্ন ভাষায় ছলনা করে তোমাকে বলে দিছে 6.44 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। একটু ছলনা করে বলছে যে নাইট্রোজেন অণুর সংঘর্ষের মধ্যে গড় দূরত্ব কত। ওই যে সংঘর্ষ যে খাইছে, অনেকগুলো সংঘর্ষ খাচ্ছে, তাদের মধ্যে গড় দূরত্ব কত, অর্থাৎ গড়মুক্ত পথ যেটা সেটাই কিন্তু বলে দিছে। অরিজিনাল বলতে ল্যামডা সি কে বুঝাইছে। ও আচ্ছা 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 আচ্ছা, শোনো, তুমি এই ক্ষেত্রে ল্যামডা ম্যাক্সওয়েল দিয়ে করলেও অঙ্ক হবে, ল্যামডা সি দিয়ে করলেও অঙ্ক হবে, কিন্তু ম্যাক্সওয়েল দিয়ে করাটাই উত্তম। ম্যাক্সওয়েল দিয়ে করাটাই উত্তম। ও আচ্ছা, ভালো কথা, তোমার তো এখানে ল্যামডার ভ্যালু বের করা লাগতেছে না, প্রশ্নে দেওয়া আছে, তাহলে কি এর ল্যামডা সি কি এর ল্যামডা এম ওগুলো কি নিয়ে চিন্তাই করা লাগবে না। যখন প্রশ্নে দেওয়া আছে ল্যামডার ভ্যালু, তখন আর বের করবা কি, সূত্র অ্যাপ্লাই করবা কি, কিছুই বের করা দরকার নেই। ল্যামডার মান তো সরাসরি দেওয়া আছে, ল্যামডা সি ল্যামডা এম এগুলো বাদ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো কি বললো এখানে? পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময় বের করতে বলছে। আচ্ছা, ভালো কথা। দেখো, পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময়, তাহলে আমরা টাইমটাকে অন্তর্বর্তী সময় চাইছে, তার মানে একক সেকেন্ড। তাহলে বলো তো একক সেকেন্ড মানে কি? আমাদের মানে ল্যামডা বাই সিআরএমএস চাইছে না তাইলে? ল্যামডা বাই সিআরএমএস চাইছে না তাইলে? সো তাহলে এটাই কিন্তু আমাদের পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়। পরপর দুটি সংঘর্ষের
মধ্যবর্তী সময়, পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়। সো এটা হচ্ছে টাইম যেহেতু থাকবে, তাহলে মিটার পার সেকেন্ড, ওই সেকেন্ডটা কিন্তু উপরে উঠে যাবে। সহজ। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে করে এখানে এই ল্যামডার ভ্যালুটা বের করব। কিভাবে করে, সরি, আমাদের কি কি দেওয়া আছে, ল্যামডা ভ্যালু সরাসরি দেওয়া আছে। এখন আমাদের কাজ যেটা মেইনলি কি করা, আমাদের কাজ যেটা মেইনলি সেটা হচ্ছে যে আমরা সিআরএমএস এর যে ভ্যালুটা, এই সিআরএমএস এর ভ্যালুটা আমাদেরকে আলাদা করে বের করা লাগবে। ল্যামডার ভ্যালু যেহেতু সরাসরি দেওয়া আছে, তাহলে দেখো তো সিআরএমএস সমান আমরা কি জানতাম, সিআরএমএস সমান আমরা কি জানতাম, সিআরএমএস সমান কি লেখা যায়, √3RT ডিভাইডেড বাই এম, এইরকম একটা সূত্র আমরা জানতাম না। তো দেখো তো তুমি কি এই সূত্রের মধ্যে যদি এটা বসাও, ল্যামডা ডিভাইডেড বাই √3RT ডিভাইডেড বাই এম, তাহলে এটা বসালেই কিন্তু কাহিনী হয়ে যাচ্ছে। প্রেশারটা এমনি দেওয়া আছে, ওইটাকে কোনো কাজে আসলে বসানো লাগবে না, কারণ ল্যামডা যেহেতু সরাসরি দেওয়া, তাহলে 6.44 ইন্টু 10⁻, আচ্ছা সেন্টিমিটারে আছে, তাহলে মিটারে কনভার্ট করে নিতে হবে। যে এত সেন্টিমিটার, তাহলে মিটার করলে কত হবে, এটা 10⁻⁻8 হয়ে যাবে না ভাই? 10⁻⁻8 হয়ে যাবে তো নাকি? আমি কি হিসাব ঠিক করতেছি তো? হ্যাঁ। আর √3RT বাই এম, এখানে ভ্যালুগুলো কীভাবে বসাবো, √3 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার কত ভাই, 273 ডিভাইডেড বাই এম কত, 28 বসালে হবে নাইট্রোজেনের জন্য। এখানে কি বলছিলাম, কেজিতে বসাতে হবে সব সময়, কেজি পার মোলে কত সেটা বসাতে হবে। তাহলে এভাবে করে করে ফেলবে। দেখো বুঝেছো কি না, দেখো 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 বুঝতে পেরেছো কি না, অঙ্ক একেবারে সহজ। ঠিক আছে, গেল, আশা করি তোলা হয়েছে। লাস্ট অঙ্ক এবার, এটা কি লাস্ট না এরপর আরেকটা আছে? আচ্ছা, এখানে কি বললো, এটা খুব ভালো একটা অঙ্ক, খুবই ভালো একটা অঙ্ক, মেইনলি অ্যাডমিশনের জন্যই দেখে রাখো আর কি। দেখো কি বলছে এখানে, এখানে আমাদেরকে বললো, অবাক করা ব্যাপার, 300 কেলভিন তাপমাত্রায় কিছু আদর্শ গ্যাস আছে, বাহ, টেম্পারেচার দেওয়া আছে, 300 কেলভিন, কি অসাধারণ। গ্যাসের অণুসমূহের মধ্যবর্তী পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় দেওয়া আছে এত। দেখো পরপর দুটা মধ্যবর্তী সময় দেওয়া আছে, তার মানে কি আমাদের টি ডিভাইডেড বাই সিআরএমএস দেওয়া আছে না ভাই? মধ্যবর্তী সময় যেহেতু দেওয়া, 6 ইন্টু 10⁻⁻8 সেকেন্ড, আশা করি বুঝছো। যদি তাপমাত্রা 500 কেলভিন হয় এবং চাপ দ্বিগুণ করা হয়, আচ্ছা এটা T1 ছিল, আচ্ছা যদি T2 হচ্ছে 500 কেলভিন করা হয়, শুধু তাই না, যদি চাপও দ্বিগুণ করা হয়, অর্থাৎ প্রেসার 2 যেটা, সেটা হচ্ছে শুরুর প্রেসারের দ্বিগুণ যদি করা হয়, তাহলে এখন আমাদের পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময় কত হবে, টি বাই সিআরএমএসটা কত হবে, এখনকারটা কত হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। প্রশ্ন বুঝেছো? টি বাই সিআরএমএস কত হবে বের করতে হবে। এই আমি এখানে টি বাই সিআরএমএস লিখছি কেন? সি, তোমরাও কিছু বলতেছো না, এটা টি কোত্থেকে আসলে এখানে, এটা ল্যামডা নিয়ে না হিসাব করতেছি সব কিছু। এটা আসলে ঝোঁকের বশবর্তী হয়ে আমি এখানে দিয়েছিলাম। সো দেখো আমাদের এখানে আসলে মূলত বের করতে হবে যে ল্যামডা বাই সিআরএমএস, এই অনুপাতটার সাথে প্রেসার এবং টেম্পারেচারের কোনো সম্পর্ক আছে কিনা। যদি প্রেসার এবং টেম্পারেচারের কোনো সম্পর্ক থাকে, সেটাকে আমরা প্রকাশ করব, এবং ল্যামডা বাই সিআরএমএস এর সাথে প্রেসার এবং টেম্পারেচারের সম্পর্কটা কি, এটাই আমাদের মূলত এখন দেখাতে হবে। সো দেখো আমাদের হ্যাঁ টি বাই এন লিখতে চাইছিলাম, আসলে টি বাই সিআরএমএস দুইটা একসাথে ভুলে গেছি, টি বাই এন লিখতে চাইছিলাম। ওকে, এটা দরকার নেই, বুঝছোই তো। সো ল্যামডা ডিভাইডেড বাই সিআরএমএস, বলো তো তোমাদের ল্যামডার একটা সূত্র আমি দেখাইছিলাম না, ল্যামডা সমান সমান ওই যে কে ইন্টু টি, তারপরে √2 ইন্টু এন পাই সিগমা স্কোয়ার ইন্টু প্রেসার, এইরকম একটা সূত্র দেখাইছিলাম না? এই এন ছিল না, সরি, আরে এন কোত্থেকে আসলো বাবা, এই দেখো তো এইরকম একটা সূত্র ছিল না, ল্যামডার মানে দেখো এখানে কিন্তু টেম্পারেচারও আছে, এখানে কিন্তু আমাদের প্রেসার যেটা সেটাও কিন্তু আছে।
তাহলে ডিভাইডেড বাই যদি সিআরএমএস করি, এটা হচ্ছে ল্যামডার ভ্যালুটা যেটা আমরা বের করেছিলাম, এর সাথে যদি সিআরএমএস আসে তাহলে কি হবে, রুট ওভার এম ডিভাইডেড বাই 3RT। হ্যাঁ ভাইয়া, এটা উল্টা লিখলেন কেন? এই যে নিচে তো ভাগ ছিল, সো ভাগের জন্য এটা উল্টাই গেছে। এখন দেখো টোটাল এই ল্যামডা বাই সিআরএমএস এর ভ্যালুটা প্রেশার এবং টেম্পারেচারের সাথে কিভাবে করে রিলেটেড, এইটা আমরা এখানে এখন সরাসরি বুঝতে পারবো। বলতো, আমরা যদি দেখি ল্যামডা বাই সিআরএমএস এই জিনিস দুইটা আসলে সমানুপাতিক কার কার? কে কনস্ট্যান্ট, √2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, সিগমা স্কোয়ার কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট। তাহলে এখানে যেটা থাকছে দেখো, টি ডিভাইডেড বাই পি ইন্টু হচ্ছে আবার √/t, তাই না? দেখো এগুলোর সাথে কিন্তু সমানুপাতিক আর কি। এই যে উপরে একটা টি আছে, নিচে একটা পি আছে, এটা আছে √/t। তাহলে বলো তো, একবারে যদি আমি এটা লিখি, একবারে যদি লিখি, কেন তোমরা তো স্মার্ট পোলাপান, একবারে যদি লিখি তাহলে কি √/t/p এভাবে করে বলা যায় না? তার মানে দেখো, এই যে টার্মটা আছে, এই যে টার্মটা আছে, আমাদের বের করতে হবে চাপের যদি পরিবর্তন 300 থেকে 500 হয় এবং প্রেশার যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে আমাদের এই ভ্যালুটার মানটা কত হবে। সাপোজ ধরে নাও আমি এই পার্টটাকে এক্স বলছি সহজ করার জন্য, তার মানে কি এক্স ইজ প্রপোর্শনাল টু √/t ডিভাইডেড বাই পি বলা যায়। তার মানে কি আমি এটা বলতে পারি না যে আচ্ছা তার মানে x1 ডিভাইডেড বাই x2 ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারি √t1, এটা আমরা বলতে পারি না যে √t1 ডিভাইডেড বাই p1 √t2 ডিভাইডেড বাই p2, এইভাবে বলা যায়। সমান সমান, তাহলে একবারে যদি লিখি t1 ডিভাইডেড বাই t2 ইন্টু p2 ডিভাইডেড বাই p1। আচ্ছা ভালো কথা। সো ভাইয়া √t1 মানে কত ছিল? 300 ছিল। এই t2 মানে কত ছিল? t2 মানে ছিল হচ্ছে 500 ইন্টু p2 বাই p1 মানে কত ভাই? 2। তাহলে এখান থেকে x1 বাই x2, দেখো সুন্দর মতন আমরা কিন্তু তাদের একটা অনুপাত পেয়ে গেলাম, সুন্দর মতন আমরা তাদের একটা অনুপাত পেয়ে গেলাম। তাহলে দেখো x1 ডিভাইডেড বাই x2, এইটার ভ্যালুটা হচ্ছে এটার সমান, যা আসে তাই অ্যান্সার, যেইটা আসে সেটাই অ্যান্সার। বুঝতে পারছো? এগুলাকে আরেকটু উপরে তুলে দিই, এইগুলা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো আমাদের কি বলছিল যে অনুসময়ের পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়, তার মানে কি x2টা বের করতে বলছে, ঠিক আছে? x2 বের করতে বলছে, আমাদের x1 দেওয়া আছে, আমাদের এটাই হচ্ছে x1 ধরে নিছিলাম, এই পার্টটাকে আমরা কি ধরে নিছিলাম? x1 ধরে নিছিলাম, আমাদেরকে x2 কত বের করতে হতো। তো তাহলে এখান থেকে বের করে ফেলবা, ইজি, এখান থেকে বের করে ফেলবা। তার মানে x2 যেটা, সেটা সমান সমান হচ্ছে x1 ইন্টু বা x1 √500 ডিভাইডেড বাই 300 ইন্টু হাফ। বুঝতে পেরেছো? আশা করি বুঝেছো। ঠিক আছে, দেখো তাইলে মেইন কথাটা হচ্ছে আমরা সব কিছু দেখছি। আমাদের এখানে বলছিল যে T/N বা ল্যামডা বাই সিআরএমএস, এইটা টেম্পারেচার এবং প্রেশারের সাথে কিভাবে রিলেটেড, এটা যদি তুমি বের করতে পারো তাহলে অঙ্কটা সহজ। কোনো নতুন কিচ্ছু কিন্তু নিয়ে আসিনি, নর্মাল একদম বেসিক যে আমাদের সমানুপাতিকের ধর্মগুলো আছে সেগুলো ইউজ করেই করছি। যে আমরা তো জানতাম ল্যামডার সাথে টেম্পারেচার এবং প্রেশারের সম্পর্ক কি, এইরকম। এবং আমরা এটাও জানি সিআরএমএস এ মানে হচ্ছে √3RT/m। তাহলে যেহেতু টেম্পারেচার প্রেশারের সাথে এই দুইটার অনুপাতটাকে আমাদের প্রকাশ করতে হবে, তাহলে সবগুলোকে একসাথে যদি লিখে ফেলি, সবগুলোকে যদি একসাথে আমরা লিখে ফেলি, তারপরে এখান থেকে দেখো প্রপোর্শনাল সম্পর্ক থেকে যা আসলো এটাকে x ধরে নিলাম জাস্ট সিম্পলিফাই করার জন্য জিনিসটাকে। তার মানে x1 বাই x2 এখানে ধরে এই সহজ। বুঝতে পেরেছো? ম্যাক্সওয়েলের বেস ইকুয়েশন দিয়ে যদি ম্যাক্সওয়েল দিয়েই তো করলাম, এখানে √2 দিয়েই তো করছি, আলটিমেটলি কনস্ট্যান্ট হয়তো এটার উপর কোনো ইম্প্যাক্ট পড়ছে না। বুঝতে পেরেছো? সহজ। এটা একটু প্র্যাকটিস করো, খাতায় তুলে রেখো, ভালো একটা ম্যাথ। এটা লাস্ট অঙ্ক, এটা মনে করে দেওয়া লাগবে না, এটা সহজ। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টেম্পারেচার দেওয়া আছে, 300 কেলভিন টেম্পারেচার দেওয়া আছে, ঠিক আছে? চাপ দেওয়া আছে হচ্ছে 1.01 × 10⁵ প্যাসকেল। ওকে, অক্সিজেন অণুর জন্য গড় মুক্ত পথের মান গণনা করো।
যেখানে আমাদেরকে সিগমার ভ্যালু বলে দিয়েছে 0.3 ইন্টু 10⁻⁻9 মিটার, এবং গ্যাসটা আদর্শ কে এর মানও দেওয়া আছে 1.38 ইন্টু 10⁻⁻23। তাহলে ভাই আমরা এখান থেকে তো এন বাই ভিটাই আসলে জানি না, মানে স্মল এন যেটা মেইন সূত্র কি ছিল দেখো তো, ল্যামডা সমান সমান আমরা কি জানতাম 1/√2 এন পাই সিগমা স্কোয়ার। খেয়াল করে দেখো, জাস্ট এন এর মানটাই কিন্তু আমাদের জানা নাই, এটা কিন্তু মূল সংখ্যা না, একক আয়তনে, ওই যে একক আয়তনে যেই অণুর সংখ্যা। সো এখান থেকে কি আসছিল সূত্রটা, কেটি আসছিল উপরে, এখানে ছিল √2 পাই সিগমা স্কোয়ার ইন্টু ওই যে পি ছিল রাইট, পি ছিল। তাহলে এখানে দেখো জাস্ট সূত্রের মধ্যে তুমি পি এর মানটা বসাও, তারপর টি এর মানটা বসাও, সিগমার মানটা বসাও, কে এর মানটা বসাও, তাহলে ল্যামডার মানটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? মহাকর্ষ অধ্যায়টা করেছিলেন তখন এরকম অঙ্ক সমানুপাতিক না সরাসরি, হ্যাঁ সরাসরি লিখলেও কোনো অসুবিধা নেই বাবা, তোমরা যাতে এটা বুঝো এই জন্য আমি হচ্ছে একটু ভেঙে চুরে লিখলাম। তুমি একবারে সরাসরি যদি এই লাইনটা লেখো তাইলেও কোনো অসুবিধা নেই, সরাসরি এই লাইনটা লিখলেও কোনো অসুবিধা নেই, বা তুমি সমানুপাতিক না দিয়ে ডিরেক্টলি x1 বা x2 দিয়েও যদি করো কোনো অসুবিধা নেই। ওইটা জাস্ট ভাঙচুর করে লিখলাম যে সমানুপাতিক দেখায় তারপরেই তো আলটিমেটলি আসে, এটার জন্য। ঠিক আছে, এই রুটটিটা আরেকবার দেখো, এখানে কি হয়েছে, উপরে একটা টি আছে আর নিচে একটা √t আছে না, তাহলে ভাই একটা টি কে √t দিয়ে ভাগ করলে কি হয়, একটা টি ডিভাইডেড বাই √t। আমরা এটাকে কি লিখতে পারি, উপরে টি থাকা মানে √t ইন্টু √t ডিভাইডেড বাই √t, কাটাকাটি করে দিলে উপরে কি থাকে, শুধু √t থাকে না, এটাই ইজি। বুঝছো আশা করি, এটা রাখলাম না এখানে, ডান। ওকে, সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকলো, অনেক ছোট্ট একটা ক্লাস নিলাম। আমরা ইনশাল্লাহ আগামীকালকে এবং পরের রোববার এই 2 দিন যদি ভালো মতন করো তাহলে আমাদের ইনশাল্লাহ এই চ্যাপ্টারে যে থিওরিগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে যাবে, এরপরে একটা ক্লাস রাখতে পারি যে সিকিউ সলভের জন্য। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা ইনশাল্লাহ আবার আগামীকালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, নতুন একটা টপিক, এই এতদিন যা পড়াইছি এগুলোর সাথে কোনো মিল নাই, নতুন একটা টপিক নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে আসবো। সো ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।